চলে আসেন আমরা এখানকার ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলা সেগুলো একটু দেখার চেষ্টা করব। তো সর্বপ্রথম যেটা দেখবো আমরা নিউট্রন সংখ্যা নির্ণয়। আবারও শোনেন, সর্বপ্রথম যেটা দেখবো আমরা নিউট্রন সংখ্যা নির্ণয়। ভাইয়া নিউট্রন সংখ্যা নির্ণয় কিভাবে করব একটু বোঝার চেষ্টা করেন। নিউট্রন সংখ্যা নির্ণয় আমরা কিভাবে করব। এখন দেখেন যে ভাইয়া নিউট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করব। সাপোজ মনে করেন একটা কোশ্চিন আমি দিলাম, কোশ্চিন গুলো আমি এখানে লিখি নাই। কোশ্চিন আমি এরকম দিলাম যে নাইট্রোজেন এর 20টি, কথাটা বুঝেন, নাইট্রোজেন এর 20টি, নাইট্রোজেন আজকে নোট শেয়ার করবেন, যে নোট শেয়ারে মানে সব থেকে সুন্দর নোট শেয়ার করবে, ঠিক আছে ভাইয়া, সিকিউ সলভ নিয়ে ক্লাস নিয়েন, ঠিক আছে। সিকিউ সলভ 25-এর জন্য আসবে। আমরা একটু আসি এখানে, এটা দেখেন আপনাদের এখানে অনেক কিছু সলভ হবে। দেখেন নাইট্রোজেন এর 20টি অণু নিউট্রন সংখ্যা কত। আমি আবারও বলি, নাইট্রোজেনের 20টি অণু নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত। আমরা নিউট্রন সংখ্যা নির্ণয় করব। নিউট্রন সংখ্যা কত, আমি আবারও বলতেছি, এই কন্টেন্ট আপনি কোথাও পাবেন না ইনশাল্লাহ। চলে আসেন, নাইট্রোজেনের 20টি অণু নিউট্রন সংখ্যা কত। এখন আসি যে এখানে নিউট্রন সংখ্যা কত। নিউট্রন ইজ ইকুয়াল টু, নিউট্রন সংখ্যা আমরা জানি কি, ভর মাইনাস প্রোটন, তাহলে 14 মাইনাস অফ 7 ইজ ইকুয়াল টু 7। তাহলে এখন বুঝেন, তাহলে এখানে বলা হয়েছে 20টি অণুর, আর নাইট্রোজেনের কয়টা এখানে পরমাণু আছে, 2টা। নাইট্রোজেনের পরমাণু আছে 2টা, তার মানে নিউট্রন সংখ্যা ইকুয়াল টু, নিউট্রন সংখ্যা ইকুয়াল টু, আপনি একটু শেয়ার দিবেন, আমি একটু রিকোয়েস্ট করবো সবাইকে শেয়ার দেওয়ার জন্য। জাকারিয়া হোসেন, তাহিয়া, হাবিবা, একটু শেয়ার দেন। দেখেন নিউট্রন সংখ্যা ইকুয়াল টু, নিউট্রন সংখ্যা n ইন্টু পরমাণু সংখ্যা, আপনি এটা লিখে নেন, পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা ইন্টু প্রদত্ত অণু সংখ্যা। আবারও বলি, প্রদত্ত অণুর সংখ্যা, প্রদত্ত অণুর সংখ্যা। আচ্ছা, তাহলে দেখেন নিউট্রন সংখ্যা ইকুয়াল টু কি আসছে ভাইয়া, নিউট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু আসছে আমার পরমাণু সংখ্যা, n হচ্ছে আমার নিউট্রন সংখ্যা, পরমাণু সংখ্যা প্রদত্ত অণু সংখ্যা। তাহলে এইখানকার নিউট্রন সংখ্যা কত আসে একটু বলেন, নোট করে আমার গ্রুপে সাবমিট করবেন। এখানে দেখেন n এর মান কত, n হচ্ছে আমার নিউট্রন সংখ্যা, তার মানে 7 ইন্টু পরমাণু সংখ্যা কয়টা ভাইয়া, পরমাণু সংখ্যা হচ্ছে 2টা, প্রদত্ত অণু, প্রদত্ত অণু কয়টা ভাইয়া, এই যে 20টা, প্রদত্ত অণু কয়টা ভাইয়া, 20টা, তাহলে 20টা, তার মানে আমার টোটাল কয়টা দাঁড়াচ্ছে, দেখেন হ্যান্ড ক্যালকুলেশন করেন, আবারও শিখাই আমি, হ্যান্ড ক্যালকুলেশন করেন। 20 দুগুণে 40, 40 কে 7 দিয়ে গুণ করলে আসে হচ্ছে 280, 40 কে 7 দিয়ে গুণ করলে কত আসে, 280, তাই কিনা, 40 কে 7 দিয়ে গুণ করলে কত আসে, 280, কথা বোঝা গেছে, 280। নিউট্রন সংখ্যা বোঝা গেছে, কিভাবে নিউট্রন সংখ্যা নির্ণয় করতে হয়, নিউট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় পরে একবার আসি, কথা বোঝা গেছে, 280, ভেরি গুড, ভেরি গুড, আরিসুর রহমান, ভেরি গুড। চলে আসেন আরেকটা এমসিকিউ সলভ করি, আরেকটা কোশ্চেন সলভ করি, ভেরি গুড। চলে আসেন, ফসফরাস 3115, নিউট্রন সংখ্যা, 10টি অণু নিউট্রন সংখ্যা ঠিক কিভাবে বের করবেন, কথাগুলা বুঝবেন, কথাগুলা বুঝলে আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। চলে আসেন এরপরে, কথাগুলো বুঝবেন। হ্যাঁ ভাইয়া, নেট ইস্যু, হ্যাঁ নেট ইস্যু একটু ঝামেলা হচ্ছে বোধহয়। হুম, আচ্ছা, একটু নেট ইস্যুটা একটু পরে স্টেবল হয়ে যাবে। তাহলে আমরা কি শিখছি, নিউট্রন সংখ্যা, তাহলে 10টা অণু নিউট্রন সংখ্যা ইকুয়াল টু কত, নিউট্রন সংখ্যা ইজ ইকুয়াল, ভালো করে বুঝেন, নিউট্রন সংখ্যা ইজ ইকুয়াল, কথা বুঝেন, 31 মাইনাস অফ 15, এটা হচ্ছে নিউট্রন সংখ্যা ইন্টু অণুতে পরমাণুর সংখ্যা ইন্টু হচ্ছে 10, তাহলে কত আসে, এখানে আসে হচ্ছে 16 ইন্টু হচ্ছে 4 ইন্টু হচ্ছে 10, 4 16 কত ভাইয়া, 64, ভালো করে বুঝেন, 4 16 64, তাহলে 64 ইন্টু হচ্ছে 10 ইকুয়াল টু হচ্ছে 640। কি ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর লাগবে, তাহিয়া হাবিবা, এখন ঠিক আছে না, তাহিয়া হাবিবা, ক্যালকুলেটর লাগবে ভাইয়া, বলো তো, ক্যালকুলেটর লাগবে বলেন, ক্যালকুলেটর লাগবে না, কখনোই ক্যালকুলেটর লাগবে না, হাতেই ক্যালকুলেশন করতে পারবেন, হাতেই ক্যালকুলেশন করতে পারবেন।
ক্যালকুলেটর লাগবে না। বোঝা গেছে? এই কমে যাচ্ছে কেন? কমে যাওয়া তো যাবে না। চলে আসেন, এরপরে একটা টপিকস আমরা একটু পড়বো, সেটা হচ্ছে যোজন ইলেকট্রন এবং একটু বোঝেন মোট ইলেকট্রন এবং যোজন ইলেকট্রন সংখ্যা। মোট ইলেকট্রন, একটু সবাই শেয়ার দেন। তাহিয়া একটু শেয়ার দাও, আপু একটু শেয়ার দাও। মোট ইলেকট্রন এবং যোজন ইলেকট্রন নির্ণয়। যোজন ইলেকট্রন নির্ণয়, আবার শোনেন, মোট ইলেকট্রন এবং যোজন ইলেকট্রন নির্ণয়, এটা একটু বোঝার চেষ্টা করি। মোট ইলেকট্রন মানে হচ্ছে ওই পরমাণুটার মধ্যে টোটাল ইলেকট্রন কয়টা আছে, আর যোজন ইলেকট্রন মানে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, তাই কিনা? যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে সেটাই হচ্ছে যোজন ইলেকট্রন সংখ্যা। আমরা চলে আসি কোশ্চিনে, চলে আসি, একটু বোঝার চেষ্টা করেন, কোশ্চিনে আসেন। এখন মনে করেন CO3 2- কার্বনেট মূলকে মোট ইলেকট্রন কত? মোট ইলেকট্রন সংখ্যা কত? মোট ইলেকট্রন সংখ্যা কত? তাহলে মোট ইলেকট্রন, কার্বনের আমার টোটাল ইলেকট্রন কয়টা? কার্বনের টোটাল ইলেকট্রন হচ্ছে আমার 6টা। অক্সিজেনের আমার টোটাল ইলেকট্রন হচ্ছে 8টা, আর এক্সট্রা ইলেকট্রন আছে আমার হচ্ছে 2টা। তাহলে মোট ইলেকট্রন কয়টা ভাইয়া? মোট ইলেকট্রন তোমার 6 যোগ কয়টা কার্বন, এই অক্সিজেনের পরমাণু আছে কয়টা ভাইয়া? 3টা। তাহলে 8 গুণন 3 যোগ 2, তার মানে আমার টোটাল কয়টা দাঁড়াচ্ছে? 3 আসতে 24, 24 আর 30, 2 32। এটা হচ্ছে 32টি মোট ইলেকট্রন সংখ্যা। আবারও শোনেন, 32টি মোট ইলেকট্রন সংখ্যা, বা যোজন ইলেকট্রন সংখ্যা বললে কিন্তু এটা হবে না, কথা বোঝেন। মোট ইলেকট্রন সংখ্যা 32টা। ঠিক আছে, কথা বুঝছেন? কথা বোঝা গেছে? আচ্ছা, যদি আমি আরেকটা কোশ্চিন দেই, মনে করেন SO4 2- এর মোট ইলেকট্রন কত? মোট ও যোজন ইলেকট্রন কত? যোজন ইলেকট্রন সংখ্যা কত? একটু সবাই কমেন্ট করতে থাকবেন। SO4 2- সালফারের কত ভাইয়া? সালফারের ইলেকট্রন কয়টা? 16টা, মোট ইলেকট্রন 16টা। অক্সিজেনের হচ্ছে 8টা, এক্সট্রা হচ্ছে আমার 2টা। তাহলে মোট ইলেকট্রন কত আসে? মোট ইলেকট্রন আসবে হচ্ছে 16 যোগ 8 গুণন 4 যোগ 2, তাহলে কয়টা আসে? 8 গুণন 4 যোগ 2, তার মানে 32, 16, 2 এ হচ্ছে 50টা। মোট ইলেকট্রন আসবে 50টা। এখন আসি যে ভাইয়া যোজন ইলেকট্রন কয়টা? যোজন ইলেকট্রন, তাহলে যোজন ইলেকট্রন কয়টা ভাইয়া? সালফার, সালফার কয় নাম্বার গ্রুপের? সালফার কয় নাম্বার গ্রুপের ভাইয়া? কয় নাম্বার গ্রুপে? 6 এ, তার মানে 6 প্লাস অক্সিজেন, অক্সিজেনের ইলেকট্রন কয়টা? যোজন ইলেকট্রন, সেও 6, 6 ইন্টু 4, তার শেষ কক্ষপথের ইলেকট্রন 6টাই আছে, প্লাস এক্সট্রা ইলেকট্রন আছে 2টা, তার মানে এক্সট্রা ইলেকট্রন 2টা, তার মানে টোটাল কয়টা হইল? 4 6 24, 30, 2 32। যোজন ইলেকট্রন আসবে 32, মোট ইলেকট্রন আসবে 50। বোঝা গেছে? বোঝা গেছে? ইলেকট্রন সংখ্যা নির্ণয় কি বোঝা গেছে? ইলেকট্রন সংখ্যা নির্ণয় কি বোঝা গেছে? ইলেকট্রন সংখ্যা নির্ণয় বোঝা গেছে না? আচ্ছা, ডান, ঠিক আছে। আচ্ছা, চলে আসেন পরের টপিকসে আসি আমরা। অ্যানায়নের সংকেত নির্ণয়, ইটস দ্য নিউ টপিকস ফর ইউ। অ্যানায়নের সংকেত নির্ণয়। আচ্ছা, মনে করেন এখানে কয়েকটা জিনিস আপনাকে বুঝতে হবে। এখানে বলা হয়েছে একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন, তার মানে একটা আয়ন আছে। আবারও শোনেন, একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন, কথাগুলো বুঝবেন। একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন, কথাগুলো বুঝে আপনি কিন্তু অ্যান্সার করবেন। তাহলে একক ধনাত্মক চার্জ, কথাগুলো বুঝেন। তাহলে দেখেন, একক ধনাত্মক চার্জ মানে কি? মনে করেন এটা হচ্ছে এই
আমার সরি ধনাত্মক বলি, ঋণাত্মক একটা আয়ন, তাহলে আয়নটা আমি মনে করলাম এইটা এম মাইনাস। কথাগুলো বুঝবেন যে আয়নটার আসলে সংকেতটা কি সেটা আমরা নির্ণয় করব, আয়নটার সংকেতটা কি সেটা নির্ণয় করব। বলা হয়েছে একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন, তাহলে আমি মনে করলাম এম মাইনাস এটা একটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন, যার ভর বলা হয়েছে 37 কেজি, তার মানে এটার ভর হচ্ছে 37 কেজি। খুবই ভালো কথা। নিউট্রনের সংখ্যা প্রোটন অপেক্ষা 11.1% বেশি। আবারও শোনেন, নিউট্রনের সংখ্যা ইলেকট্রন অপেক্ষা, নিউট্রনের সংখ্যা ইলেকট্রন অপেক্ষা এত পার্সেন্ট বেশি। তার মানে নিউট্রনের সংখ্যা কার সাথে তুলনা করবেন আপনি? ইলেকট্রন অপেক্ষা কত পার্সেন্ট বেশি? ইকুয়াল টু 11.1%। এটা হচ্ছে আমার এই কথাটার মিনিং। নিউট্রন সংখ্যা ইলেকট্রন অপেক্ষা, দেখেন নিউট্রন মাইনাস অফ ইলেকট্রন কার সাপেক্ষে বলছে? ইলেকট্রন অপেক্ষা। তাহলে ইলেকট্রন অপেক্ষা কার সাপেক্ষে বলছে? ইলেকট্রন সাপেক্ষে। তার মানে ইলেকট্রন দিয়ে ভাগ, পার্সেন্ট যেহেতু ইনটু 100 ইজ ইকুয়াল টু হচ্ছে 11.1। এইটুকু কি বোঝা গেছে? এইটুকু, আচ্ছা এইটুকু যদি বোঝা যায় তাহলে এইটুকুর মিনিংটা হচ্ছে এইটুকু। এই যে নিউট্রন, আমি আবারও বলি একটু কথাটা বুঝবেন আমার, এইটুকুর মিনিংটা, এইটুকুর যে ফুল মিনিং আছে এই মিনিংটা হচ্ছে আমার এইটা। কথাটা বুঝেন, এই ফুল মিনিংটা হচ্ছে আমার এইটা। এখন চলে আসেন, অ্যানায়নের সংকেত নির্ণয় করতে বলছে, অ্যানায়নের সংকেত নির্ণয় করতে বলছে। এখন কথা বুঝেন, আমি ধরে নিলাম এখানকার প্রোটনের সংখ্যা হচ্ছে, ধরে নেন এখানে প্রোটন ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স, তার মানে আমি প্রোটনের সংখ্যা এক্স ধরে নিলাম। তাহলে নিউট্রন ইকুয়াল টু কি? ভর মাইনাস প্রোটন, ভর মাইনাস প্রোটন ইকুয়াল টু নিউট্রন, তাই না? ভর মাইনাস প্রোটন ইকুয়াল টু নিউট্রন, তাই কিনা? হ্যাঁ, ভর মাইনাস প্রোটন ইকুয়াল টু নিউট্রন। তার মানে দেখেন 37 মাইনাস অফ এক্স হচ্ছে আমার নিউট্রনের সংখ্যা। এখন এই ভ্যালুটা ভালো করে বুঝেন, এই ভ্যালুটা আমি এখানে সাবস্টিটিউট করি, তাহলে এখানে লেখেন, এখানে এটা কিন্তু পরীক্ষায় আসবে, এবার দেখেন কোন না কোনো পরীক্ষায় আসবে এটা। এখানে নিউট্রনের সংখ্যা হচ্ছে 37 মাইনাস অফ এক্স ডিভাইডেড বাই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে, ইলেকট্রনের সংখ্যা আপনি একটা বেশি আছে যেহেতু, দেখেন এখানে ইলেকট্রনের সংখ্যাটা একটু মনে করেন, এখানে ইলেকট্রন ইকুয়াল টু আবার এক্স প্লাস ওয়ান। ভাইয়া কেন এক্স প্লাস ওয়ান? কারণ এই যে এক্সট্রা ইলেকট্রন, এটা হচ্ছে এক্সট্রা ইলেকট্রন, এক্সট্রা ইলেকট্রন। কথা বুঝেন? তাহলে এক্স প্লাস ওয়ান এইটা হচ্ছে আমার টোটালটা, এই ইলেকট্রনের সংখ্যা, নিউট্রন ওইটা, তাহলে ইলেকট্রন এইটা। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? আপনি কিন্তু একটু বুঝবেন এই জিনিসটা বোঝার। এখন আসেন তাহলে n মাইনাস অফ ই বাই ই, তাহলে ই এর মান কত? এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 11.1%। কথা বোঝেন? এটা হচ্ছে আমার 11.1%। এখন কথা বোঝেন, কথাগুলো বোঝেন যে 37, এখানে আমি এক্স এর মানটা তাহলে বের করি, তাহলে 37 মাইনাস অফ এক্স মাইনাস অফ এক্স মাইনাস অফ 1 ইজ ইকুয়াল টু 11.1 এক্স প্লাস হচ্ছে 11.1। ক্যালকুলেশন করেন, এখানে আসবে 37 মাইনাস অফ 2x, 37 না লিখে এখানে আপনি 36 লেখেন, 36 মাইনাস অফ 2x মাইনাস অফ 11.1 এক্স, আচ্ছা মাইনাস অফ না লিখে এটা এই পারে পার করে দিব, ইকুয়াল টু হচ্ছে 11.1 এক্স প্লাস অফ 11.1। এরপরে আসেন, কথাগুলো বুঝবেন, এরপরে আসেন যে আমি এক্স এর মানটা বের করব, তার মানে এটা এই পাশে দিয়ে দেই, এটা এই পাশে আনি। আচ্ছা 36 মাইনাস অফ 11.1 ইজ ইকুয়াল টু 11.1 এক্স প্লাস অফ 2x। তাহলে কত আসে দেখেন দেখি, ক্যালকুলেশন কি ঠিকঠাক আছে? ক্যালকুলেশন সব ঠিকঠাক আছে? তাহলে এখানে এক্স এর আপনি মান পাবেন হচ্ছেন 17।
ঠিক আছে, এক্স এর মান আপনি পাচ্ছেন 17। দেখেন এটা করে দেখেন। ও আচ্ছা, এখানে তো আমি 100 দেই নাই, সরি সরি সরি, এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে, একটু মিস্টেক হয়ে গিয়েছে। এখানে 100 গুণ করেন, এখানে 100 গুণ করেন, এটার সাথে 100 গুণ করেন, ইন্টু 100 গুণ করেন, এটার সাথে 100 গুণ করেন। তার মানে এখানে আপনি যাই করেন না কেন, এখান থেকে আপনি এক্স এর মান পাবেন হচ্ছে 17। এটা বাদ দেন, এই লাইনটা বাদ দেন। এক্স এর মান পাচ্ছেন 17। যদি এক্স এর মান 17 হয়, আবারও শোনেন, এক্স এর মান যদি 17 হয়, তাহলে 17 কি প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। এক্স হচ্ছে কি ভাইয়া, প্রোটন সংখ্যা। তাহলে এই প্রোটন সংখ্যাটা হচ্ছে 17। তাহলে যার প্রোটন সংখ্যা 17 সেটাই হচ্ছে আয়ন। তার মানে এখানে ক্লোরাইড মাইনাস আয়ন হবে। এটা কোন মাইনাস আয়ন হবে ভাইয়া, ক্লোরাইড আয়ন হবে। কথা বুঝছেন, এটা ক্লোরাইড আয়ন হবে। কথা বোঝা গেছে, কথা বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, 100 কই, 100টাই আগে, ওই 100টা দেয়া লাগবে, 100টা আমি দেই নাই ভুল করে। 100টা দেন, 100 দিয়ে এটা ক্লোরাইড মাইনাস আয়ন করে। ক্লিয়ার হয়েছে? এটা বাদ দেন, এইটুকু জায়গা। ক্লিয়ার হয়েছে? এইটুকু বাদ দেন। 100 দিয়ে গুণ করেন, এখানে টোটাল আপনার কত আসবে, 17 আসবে প্রোটন। ঠিক আছে, দেখেন কত আসে এখানে, 3600 মাইনাস অফ 200x is equal to 11.1 x প্লাস 11.1। তার মানে আপনি এক্স এর মানটা এখান থেকে ক্যালকুলেট করে বের করেন, 17 আসবে। মিলে গেছে ব্যাপারটা? মিলছে ব্যাপারটা? দেখেন বোঝা গেছে? বোঝা গেলে বলেন। ওকে, একজনই কমেন্ট করছেন, বাকিরা দেখছেন, খুবই ভালো। চলে আসেন নেক্সট। আমরা এই নেক্সট যেটা করব, আমরা বিভিন্ন এক্সাম্পল নিছি, বিভিন্ন বই থেকেই নিছি আমরা। তো আমরা এই এক্সাম্পল গুলো একটু ট্রাই করব, যে এক্সাম্পল গুলো আসলে কতটুকু আমাদের কাজে লাগছে। ঠিক আছে, তো যাই হোক আমরা শুরু করি। আমরা মোটামুটি 60 থেকে 65টার উপরে ম্যাথ করবো ইনশাল্লাহ। চলে আসেন। আমরা এখানে যেটা দেখবো, আমরা একজন চেয়েছিলেন যে ভাইয়া একটু সবকিছু সলভ করাই দিলে ভালো হয়, দ্যাটস ওয়াই আমরা এই জায়গায় চলে গিয়েছি। হ্যাঁ, চলে আসেন। যে বলা হয়েছে আলফা বিটা গামা কণাগুলো চার্জ যথাক্রমে কত, কণাগুলো চার্জ যথাক্রমে কত। ভাইয়া আলফা কত ভাইয়া, আলফা হচ্ছে হিলিয়াম 2+। ভাইয়া আলফা কি, হিলিয়াম 2+। ভাইয়া এই জিনিসটার ভর পড়বেন, আলফা, আলফার ভর কত, 4। আপনি অবশ্যই এটা পড়বেন। আলফা কি ভাইয়া, হিলিয়াম 2+। যদি বলে আলফা কণার ভর কত, 4, এটা কিন্তু বারবার আসে। বিটা কি, একটা ইলেকট্রন, ইলেকট্রন ইমিশন হয়। বিটা কি, ইলেকট্রন ইমিশন হয়। বিটা রশ্মির ভর কত, 0, এটা হচ্ছে -1। বিটা রশ্মির ভর কত ভাইয়া, 0। ভালো করে বুঝেন। গামা, গামা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, গামার আধান হচ্ছে 0। এবং ভেদন যোগ্যতা সব থেকে বেশি, আবারও শোনেন, ভেদন যোগ্যতা সব থেকে বেশি হচ্ছে গামার। তাহলে আমার কি আসতেছে, +2 -1 0। এই যে এটা, এটা আমার যে বই থেকে নিচে আমি সেখানে দাগানো ছিল, দ্যাটস ওয়াই এটা দাগানো। তাহলে আপনার এখানে কি কি পড়তে হবে, এই চার্জ গুলা কি কি পড়বেন, এখানে চার্জ পড়বেন, চার্জ গুলা পড়বেন, ভর সংখ্যা পড়বেন, প্রোটন সংখ্যা পড়বেন, প্রোটন সংখ্যা পড়বেন। কথা বোঝা গেছে? তাহলে এই চার্জ গুলো একটু ভালো মতো পড়ে নেবেন। ঠিক আছে, কথা ক্লিয়ার? ধীরে ধীরে কমে যাচ্ছে আসলে। যাই হোক, আপনারা কমবেন না বাড়বেন, ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে আমরা আমাদের গ্রুপটাকে বড় করার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট দেবেন। চলে আসেন, আমরা আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন সম্পর্কে কিছু জানবো। আইসো, আইসো মানে হচ্ছে ভাইয়া সেম। আবারও বলি, আইসো মানে সেম। ভাইয়া কিভাবে মনে রাখবো? হ্যাঁ, মনে রাখার একটা ট্রিক্স আছে,
শেষে প আছে, যদি প থাকে তাহলে মনে রাখবেন পতে প্রোটন, পতে প্রোটন সংখ্যা সমান। আইসোবার শেষে র আছে, ভরের শেষে র আছে, ভরের শেষে র আছে, তার মানে আইসোবার, র আছে তার মানে অবশ্যই ভর সংখ্যা সমান। আইসোটোন শেষে ন আছে, তার মানে নিউট্রন সংখ্যা সমান, শেষে ন আছে তার মানে নিউট্রন সংখ্যা সমান। এখন আসি নিচের মৌলগুলোর মধ্যে আইসোটোপ ও আইসোবার আলাদা করো। এটা রুয়েটে আসছিল। ভাইয়া আপনি কেন ইঞ্জিনিয়ারিং এর কোশ্চিন করাচ্ছেন? কারণ ইঞ্জিনিয়ারিং এর কোশ্চিনে আলটিমেট সলভ গুলা চলে আসে। আমি বেশিরভাগ এখন ইঞ্জিনিয়ারিং কোশ্চিন গুলাই সলভ করাবো এই সময়টাতে। এখন দেখেন আইসোটোপ ও আইসোবার আলাদা করতে বলছে, যে কোনটা আইসোটোপ কোনটা আইসোবার। তাহলে দেখেন আপনি প্রথমেই প্রোটন গুলা দেখেন, তাহলে প্রোটন এটা সেম না, প্রোটন সংখ্যা তো এখানে সেম নাই কারো, কথা বুঝেন, প্রোটন সংখ্যা তো সেম নাই। তো চলে আসেন আমরা একটু দেখি এখানে প্রোটন সংখ্যা সেম কার কার। এইটা একটা সেম প্রোটন, এইটা একটা সেম প্রোটন, কথাগুলো বুঝবেন। এইটার প্রোটনটা সেম, এইটার প্রোটনটা সেম, তার মানে আমার কার্বন 12 6, কার্বন 14 6, এই দুইটা হচ্ছে আমার আইসোটোপ, এই দুইটা হচ্ছে কি আমার আইসোটোপ, তার মানে প্রোটন সংখ্যা সমান। আচ্ছা ভাইয়া ভর সংখ্যা সমান, দেখেন ভর সংখ্যা সমান, এর ভর সংখ্যা সমান, এর ভর সংখ্যা সমান, এর ভর সংখ্যা সমান। আমার বার বলছে র, তার মানে অবশ্যই কি ভর সংখ্যা সমান। তাহলে দেখেন আমার আর্গন, ক্যালসিয়াম আর পটাশিয়াম, এই তিনটা হচ্ছে আমার আইসোবার, কথা বুঝেন, এই তিনটা হচ্ছে আমার আইসোবার, কথা বোঝা গেছে? এই তিনটা হচ্ছে আমার আইসোবার। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? যে আইসোবার যদি আপনাকে বলে, ঢাবির যদি যারা পরীক্ষা দিবেন, ঢাবিতে অবশ্যই রিটেন আসতে পারে যে নিচের আইসোটোপ এবং আইসোবার গুলো আলাদা করেন, তাহলে আইসোটোপ আইসোবার আলাদা করলেন। ক্লিয়ার কিনা? কথা বোঝা যাচ্ছে? ক্লাস বোঝা যায়? আমরা পরের টপিকসে আসি। বলা হয়েছে নিচের কোনটি আইসোটোন, আইসোটোনিক, আইসো ইলেকট্রনিক বলে নাই, আইসোটোনিক, কথা বুঝেন? কি বলছে ভাইয়া এখানে, কি বলছে ভাইয়া এখানে, নিচের কোনটি আইসোটোনিক? আইসোটোনিক মানে কি একটু কমেন্ট করে জানান তো, আইসোটোনিক মানে কি? আইসোটোনিক মানে এটা কি সেটা একটু জানান তো। আইসোটোনিক মানে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান। আইসো ইলেকট্রনিক বলে নাই, ঠিক আছে, আপনারা আবার এটা ধরেন না যে আইসো ইলেকট্রনিক বলছে, এটা অবশ্যই ধরবেন না, এটা আইসো ইলেকট্রনিক বলে নাই, এটা আপনাকে বলছে আইসোটনিক, কথা বুঝছেন? আইসোটনিক। এখন দেখেন আইসোটনিক বলতে, আচ্ছা এখানে তো একটু ঝামেলা হয়ে গেছে, দেখেন ওটা দিলাম না। আইসোটোন তার মানে নিউট্রন সংখ্যা সমান, দেখেন এটার কত আসে 8 8 8, এটা হচ্ছে নিউট্রন, তাহলে নিউট্রন সংখ্যা সমান এইটার, তাহলে অবশ্যই, কথা বুঝেন, কারণ দেখেন এখানে প্রোটন সংখ্যা সমান, তার মানে এটা কি আইসোটনিক না, এটা হচ্ছে আইসোটনিক না। হ্যাঁ নিউট্রন সেম না, নিউট্রন সেম, হ্যাঁ এটা কিন্তু ভাবিয়েন না যে এটা আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন ভাবিয়েন না, এটা হচ্ছে আইসোটনিক, এটা আইসো ইলেকট্রন ভাবার কোনো মানেই হয় না। তাহলে এখানে নিউট্রন সংখ্যা সমান, তার মানে দেখেন যে বিয়োগ করে দেখেন যে কোথায় নিউট্রন সংখ্যাগুলো সমান, কথা বুঝছেন? আপনাদের জন্য আমি হয়তো বা ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ একটা সিরিজ নিয়ে আসবো, হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ আনবো এবং একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ সিরিজ নিয়ে আসবো। আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করাই না, এটার কারণ আমি কোনো একদিন ব্যাখ্যা করব। চলে আসেন, তবে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করাবো। কথা ক্লিয়ার হয়েছে না? আচ্ছা ডান। চলে আসেন, এইগুলা কি দেখেন, এইখানে টোটাল ইলেকট্রন সংখ্যা আছে 9 আর 1 10টা, এখানে ইলেকট্রন হচ্ছে 11 - 1 তার মানে 10টা, 8 আর 2 10টা ইলেকট্রন, 6 আর 4 10টা ইলেকট্রন, তার মানে বুঝতেই পারতেছেন এখানে ইলেকট্রন সংখ্যা সমান, তার মানে এটা আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক।
আইসো মানে সেম, ইলেকট্রনিক মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান। তার মানে এইটা হচ্ছে এই যে সকলগুলা যে আছে এই সকলগুলা হচ্ছে আইসো ইলেকট্রনিক। আবারও শোনেন, সকলগুলা হচ্ছে আইসো ইলেকট্রনিক, নট আইসোটনিক। ঠিক আছে, চলে আসেন কোয়ান্টাম সংখ্যা রিলেটেড ম্যাথ কিছু করি। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা রিলেটেড প্রথমেই চলে আসি। এই কোয়ান্টাম সংখ্যা আমাদের এন, এল, এম, এস, এই কথাগুলো মনে রাখবেন। কোয়ান্টাম সংখ্যার এই এন যে বলছে এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আবারও বলি, এন কে আমরা বলবো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। অ্যাজিমুথাল অথবা সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এল, এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এস হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এস হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। ভাইয়া যদি বলে কোয়ান্টাম সংখ্যা, যেমন দেখেন এই যে এন, এগুলা কি কি পড়বেন? কোয়ান্টাম সংখ্যা কে আবিষ্কার করছে? এটা কে আবিষ্কার করছে? বিজ্ঞানী নিলস বোর এটা আবিষ্কার করছে, সমারফিল্ড। এই যে এম এবং এস এটা জিম্যান আবিষ্কার করছে। আর এম এবং এস এই দুইটা কোন মডেল থেকে পাওয়া যায় যদি আসে, তাহলে বলবেন এটা কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল থেকে। কোথা থেকে পাওয়া যায় ভাইয়া? কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল থেকে। আবারও শোনেন, কোথা থেকে পাওয়া যায় যদি বলে। মোনায়েম খান, আপনি কি আমার প্রথম ক্লাস করছেন নাকি? আমি আবার একটু সবাইকে ধরে ধরে, ও দুইজন আছেন মাত্র, আচ্ছা যাই হোক। এস এবং এম যদি বলে কোন পরমাণু মডেল থেকে পাওয়া যায়, তাহলে অবশ্যই বলবেন কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল থেকে। এখন চলে আসি এক্সাম্পলে। 5 নাম্বার এক্সাম্পলে আমাদের কি বলছে? 3D উপশক্তি স্তরের মানের তালিকা লিখো। 3D উপশক্তি, সরি 3D বলি, 4D উপশক্তি স্তর। তার মানে এই যে 4 এইটাই হচ্ছে এন, আর ডি এর জন্য এল এর মানটা আপনি এখানে এখন বের করবেন। কথাগুলো বুঝেন। এখন চলে আসেন 4D উপশক্তি স্তরের জন্য। n is equal to কত? 4। n is equal to 4। d এর জন্য আবারও বলি, d এর জন্য ভাইয়া l এর মান 2। কারণ l এর মান যখন 0 তখন হচ্ছে s, l এর মান যখন 1 তখন হচ্ছে p, l এর মান যখন 2 তখন d। l এর মান 1 s উপশক্তি স্তরে যাবে, p উপশক্তি স্তরে যাবে, d উপশক্তি স্তরে যাবে। এগুলার আবার ভাগ আছে, পরে আসতেছি। এগুলার আবার ভাগ আছে, পরে আসতেছি। চলে আসেন, এখন বুঝেন বলছে এন, এল এবং এম এর মান। তাহলে এম এর মান কত ভাইয়া? আসেন, এম এর মান কত? এম এর মান হচ্ছে ডি এর জন্য, ডি এর জন্য এম এর মান হচ্ছে 12 প্লাস 1। এইটা দিয়ে আমরা বের করব। তার মানে এম এর এইটা দিয়ে আমরা বুঝবো এম এর কতটি মান আছে, কতটি মান হবে। আমরা কি বুঝবো? এই যে ভ্যালুটা আসবে, এল এর মান কত? এল এর মান হচ্ছে 2। তার মানে আপনি দেখেন 2 ইন্টু 2 প্লাস 1, তার মানে আপনার টোটাল আসতেছে কত? 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তার মানে আপনার এম এর মান হবে 5টা। কোথা থেকে শুরু হবে? মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। তার মানে কত আসবে? -2 -1 0 প্লাস 1 প্লাস 2। এইটা আসবে আমার এম এর মান। দ্যাটস ইট, শেষ। এই সহজ সহজ জিনিসগুলাই ঢাকা ভার্সিটিতে আসে। আপনারা প্যানিক অ্যাটাকের কারণেই পারেন না। এই সহজ সহজ জিনিসগুলাই ঢাকাতে, এই ঢাকা ভার্সিটি বলেন বা যেখানে রিটেন গুলো আসে, রিটেন গুলাতে আসে। এটা কিন্তু বুয়েটের একটা কোশ্চেন, এটা কিন্তু বুয়েটের একটা কোশ্চেন। চলে আসেন পরেরটাই কি বলছে? প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল টু 3। আবার শোনেন, প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল টু 3 হলে ওই শক্তি স্তরে সর্বাধিক কতটি ইলেকট্রন থাকতে পারে? শোনেন ভালো মতো, n ইকুয়াল টু যদি 3 হয়, n ইকুয়াল টু যদি 3 হয়,
তাহলে ওই শক্তি স্তরে সর্বাধিক কতটি ইলেকট্রন থাকতে পারে? কথাটা বুঝেন, সর্বাধিক কতটি ইলেকট্রন থাকতে পারে? ভাইয়া যেহেতু ডিরেক্ট এন এর মান দিয়ে দিছে, এটার অ্যান্সারটা এরকম করেন, আপনার 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, তার মানে কত? 2 ইন্টু 9 ইজ ইকুয়াল টু হচ্ছে 18। তাহলে 18টা ইলেকট্রন টোটাল থাকতে পারে। এখানে আপনাকে ভেঙে ভেঙে দেখাতে হবে না যদি এটা রিটেনে আসে। তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা যখন মানটা দেয়া থাকবে, আপনি ইজিলি এটা বের করে ফেলতে পারবেন। ক্লিয়ার? ইজিলি এটা বের করে ফেলতে পারবেন। দ্যাটস ইট, শেষ। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? এনিওয়ান? আচ্ছা, যাই হোক, পরেরটাই চলে আসি। পরে কি বলছে? এই যে বলছে অন্যান্য কোয়ান্টাম সংখ্যাগুলা, প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল টু 3 বলা আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল টু 3 বলা আছে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি আপনার n ইকুয়াল টু 3 বলা থাকে, তাহলে অন্যান্য কোয়ান্টাম সংখ্যাগুলা কি হবে? কথা বুঝেন, অন্যান্য কোয়ান্টাম সংখ্যাগুলা কি হবে? এখন কথাটা বুঝেন ভালো মতো। তাহলে n এর মান হচ্ছে আমার 3, তাহলে l এর মান আমার কয়টা হবে? 3টা হবে। এই n এর মান দিয়েও আমরা বুঝবো হচ্ছে l এর মান কোথা থেকে হবে। এখন কথা বুঝেন, যদি বলে যে n এর মানের পরিসর কত, কথা বুঝেন, যদি পরিসর চায়, ভালো করে বুঝেন, পরিসর চায়, তাহলে হবে 0 থেকে n-1 পর্যন্ত, n-1 পর্যন্ত। এটা হচ্ছে l এর মানের পরিসর। কারণ কি? n এর মান 3, তার মানে l এর মান হবে 3টা। এটা দিয়ে বুঝবো আমরা 3টা। কোথা থেকে স্টার্ট হবে? 0 থেকে। তাহলে 0, 1, 2। কথা বুঝেন, 0, 1, 2। তাহলে m এর মান কত হবে? 0 এর জন্য আসবে 0, l এর মান যখন 1 তখন আসবে 0 প্লাস মাইনাস অফ 1, যখন আসবে 2 তখন হবে 0 প্লাস মাইনাস অফ 1 প্লাস মাইনাস অফ 2। কথা বুঝবেন ভালো মতো। তাহলে m এর মান এটা। তাহলে s এর মান কত ভাইয়া? s ইকুয়াল টু আসবে, এখানে একটা আছে, এখানে অরবিটাল কয়টা? m এর মান দ্বারা অরবিটাল প্রকাশ করা হয়, এটা দ্বারা উপশক্তি স্তর। অরবিটাল উপশক্তি স্তর বলাবেন না। প্লাস মাইনাস অফ হাফ, এখানে আসেন, কয়টা আছে? 3টা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে। 3টা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, তার মানে 3 অরবিটাল প্লাস মাইনাস অফ হাফ। একটা ইলেকট্রন স্পিন আপার, একটা ইলেকট্রন স্পিন লোয়ার। আর এইটার জন্য ইলেকট্রন হচ্ছে s ইকুয়াল টু 5 ইন্টু প্লাস মাইনাস অফ হাফ। যদি এবার রিটেন করে, আবারও বলছি, এবার পরীক্ষার সিস্টেম চেঞ্জ হবে। কথাগুলো মিলাই রাখবেন, এবার পরীক্ষার সিস্টেম অনেক জায়গায় চেঞ্জ হবে। রিটেন অলরেডি বলছে ভার্সিটির অনেক টিচাররা রিটেন পার্ট নিয়ে আসতে, এমসিকিউতে তারা বিশ্বাসী না, রিটেন পার্ট আনতে বলছেন। তো রিটেন পার্ট যদি এনে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই এই জিনিসগুলো প্র্যাকটিস করে যেতে হবে, এই জিনিসগুলো প্র্যাকটিস করে যেতে হবে। চলে আসেন, বলা হয়েছে অক্সিজেনের 8টা ইলেকট্রন আছে। অক্সিজেনের জন্য প্রযোজ্য কোনটি? এটা কুয়েটে আসছিল 14-15 সালে। কথা বুঝেন, অক্সিজেনের 8টা ইলেকট্রন আছে, অক্সিজেনের জন্য প্রযোজ্য কোনটি? দেখেন কি বলছে, প্রথম বা 1s2 শক্তি স্তরে প্রথম ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান। 1s এর জন্য, ভালো করে বুঝেন, 1s এর জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান 8টি ইলেকট্রনের। আচ্ছা দেখেন, 4টা কোয়ান্টাম সংখ্যার মান, আমরা যদি আসি 1s2, চলে আসেন, তার মানে n এর মান হচ্ছে আমার এখানে 1, s এর জন্য l এর মান হচ্ছে 0, l এর মান 0 হইলে m এর মান হচ্ছে 0। এখানে 2টা ইলেকট্রন আছে, তার মানে প্রথম ইলেকট্রনের জন্য হচ্ছে s এর মান হচ্ছে প্লাস হাফ। আবার দ্বিতীয় ইলেকট্রনের জন্য, এটা কিন্তু আমরা 2টা ইলেকট্রনের জন্য ভাগ করব, তার মানে n এর মান 1, l এর মান হচ্ছে আমার 0, এটা কিন্তু 2 নাম্বার ইলেকট্রনের জন্য। দ্বিতীয় ইলেকট্রনের জন্য একটু সবাই ক্লাস করেন, 6 জন আসছেন, একটু ক্লাস করেন। m এর মান হচ্ছে 0, s এর মান হচ্ছে মাইনাস হাফ।
তাহলে দেখেন এখানে কয়টা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন আছে। দুইটা ইলেকট্রনের কি বলছিল, পলির বর্জন নীতি অনুসারে চারটা কোয়ান্টাম সংখ্যার মান এক হইতে পারবে না, হাইয়েস্ট তিনটা হইতে পারবে, এই যে চারটার জায়গায় যায় চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখেন এখানে আপনার অবশ্যই আপনি এটা মনে রাখবেন যে এই ইলেকট্রনের জন্য স্পিনটা আলাদা হচ্ছে, দুইটা ইলেকট্রনের জন্য দুইটা স্পিন আলাদা থাকবে। তার মানে এই কোয়ান্টাম সংখ্যার যে মানটা, কথা বুঝেন, তার মানে এটাও ওকে এটাও ওকে, তার মানে এই এক নাম্বারটা ওকে। আপনি কিন্তু এই নিচে দেখবেন না কোনটা ওকে হচ্ছে, আপনি আগে এক নাম্বার মিলান। অক্সিজেনের প্রোটন সংখ্যা 8 নির্দিষ্ট, হ্যাঁ অবশ্যই 8 নির্দিষ্ট, হলেও নিউট্রন সংখ্যা 8 নির্দিষ্ট নয়, কারণ এর আইসোটোপ আছে। অক্সিজেনের আইসোটোপ আছে, নিউট্রন সংখ্যা এই জন্য আইসোটোপ আছে, এই জন্য নিউট্রন সংখ্যা নির্দিষ্ট নয়। নিউট্রন সংখ্যা 8 কিন্তু নির্দিষ্ট নয়, তার মানে এটাও ওকে এটাও ওকে। বলছে চতুর্থ কোয়ান্টাম সংখ্যা এস তোমার চৌম্বক ক্ষেত্রের চৌম্বক ভ্রামক নির্দেশ করে না, ইলেকট্রনের চৌম্বক ভ্রামক এটা নির্দেশ করবে না, ঠিক আছে, ইলেকট্রনের চৌম্বক ভ্রামক নির্দেশ করবে না, ইলেকট্রনের চৌম্বক ভ্রামক এটা নির্দেশ করবে না, ইলেকট্রনের দিক প্রকাশ করবে। এস দ্বারা কি প্রকাশ করে ভাইয়া, ইলেকট্রনের দিক প্রকাশ করে, তার মানে এটা সত্য না। এটা কি ভাইয়া সত্য না, তার মানে আমার কথা হবে 1 আর 2। বোঝা গেছে? ইলেকট্রনের দিক অথবা ঘূর্ণায়নের দিক এটাও বলতে পারো। ইলেকট্রনের ঘূর্ণায়নের দিক প্রকাশ করে, কথা বোঝা গেছে? তার মানে যখনই দেখবেন একটু মাথা খাটাইতে হবে যে আল্লাহ নিউট্রন সংখ্যা আর নির্দিষ্ট নয় কেন, ভাই ওর তো আইসোটোপ আছে, এটা তো মাথায় রাখতে হবে যে ভাই ওর আইসোটোপটা আছে, সেই আইসোটোপটা আমাকে বুঝতে হবে যে আইসোটোপটা আছে। এই কথা বোঝা গেছে সবাই? কথা বোঝা গেছে? কথা বোঝা যায়? এই কোশ্চেনটা ক্লিয়ার? যাই হোক, ওকে ডান। হ্যাঁ, এরপরে চলে আসো। এটা হচ্ছে মেডিকেল ভার্সিটি যেখানেই বলেন না কেন সব থেকে হট কোশ্চিন, নিচের কোন কোয়ান্টাম সংখ্যা সেটটি সম্ভব না? সহজ কথা। এখন আসেন একটা একটা করে দেখতে হবে, একটা একটা করে দেখতে হবে। এখন দেখেন যে আমরা একটু যদি এখানে দেখি যে এন এর মান যখন 2, এল এর মান দুইটা হওয়া সম্ভব, একটা 0 এবং 1। আপনি এটা এইভাবে করবেন, এটা এইভাবেই করবেন, এল এর মান দুইটা হওয়া সম্ভব, 0 এবং 1। আপনার এম এর মান 0, এল এর মান যদি 0 হয় এম এর মানও 0, এল এর মান 1 হইলে এম এর মান 0 হয়, সমস্যা নেই, এস এর মান হচ্ছে প্লাস আপ, তার মানে এটা হবে। এখানে বলছে সম্ভব নয়, আবারও বলি এই নয়টা কথাটা ওয়ার্ডটা মনে রাখবেন যে কোনটি সম্ভব নয়, এটা খুবই ইম্পর্টেন্ট। আবারও শোনেন, এটা খুবই ইম্পর্টেন্ট যে কোনটি সম্ভব নয়। এখন চলে আসেন, আপনার এন এর মান 3, এন এর মান হচ্ছে 3, এল এর মান আপনার তিনটা হওয়া সম্ভব, 0 1 2, এটা হওয়া সম্ভব। এল এর মান এখানে দেয়া 1, তাহলে এল এর মান এইটা ধরে কাউন্ট করতে হবে, তাহলে এর মান হবে 0 প্লাস মাইনাস অফ 1, এম এর মান হবে, কিন্তু এই জায়গায় দেয়া আছে 2, এই জায়গায় দেয়া আছে কত ভাইয়া 2, 2 কি সম্ভব এই জায়গায়? বলেন একটু, 2 কি সম্ভব কোনোভাবেই? 2 সম্ভব না, তার মানে সম্ভব নয় এটা। এম এর মান কখনোই 2 সম্ভব না, কারণ এল এর মান যখন 1 তখন এম এর তিনটা মান হবে, কয়টা মান হবে ভাইয়া? তিনটা মান হবে, 0 প্লাস মাইনাস 1। কথা বুঝছেন? তার মানে সম্ভব নয় হচ্ছে এটা। ক্লিয়ার? ক্লিয়ার কিনা?
আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে। পরের টপিকসে যাই। হ্যাঁ, বলা হয়েছে নিচের কোন কোয়ান্টাম সংখ্যা সেটের সব থেকে বেশি শক্তি রয়েছে। খুব সুন্দর একটা কোশ্চেন। কোন কোয়ান্টাম সংখ্যা সেটটির শক্তি সব থেকে বেশি রয়েছে, এটা কেউ অ্যান্সার করতে পারবেন? এটাও কোথায় আসছিল? এটা হচ্ছে তোমার কুয়েটে আসা। তো শক্তি নির্ণয়ের যে সূত্র, আবারও বলি, সেটা হচ্ছে ম্যাডিলাঙ্গের নীতি অনেকে বলে, অনেকে বোর বাড়ি সূত্র বলে, এন প্লাস এল। এন প্লাস এল এর মানটা, এটাকে অনেকে বলে বোর বাড়ি সূত্র, বোর বাড়ি সূত্র। অনেকে বলে হচ্ছে এটাকে ম্যাডিলাঙ্গের নীতি, অনেকে বলে হচ্ছে ম্যাডিলাঙ্গের নীতি, ম্যাডিলাঙ্গের নীতি। কথা বুঝবেন? তাহলে শক্তি মাত্রা নির্ণয়ের জন্য আমার এন প্লাস এল করলেই হবে। তাহলে এইটার এন প্লাস এল কত? 4। এইটার এন প্লাস এল কত? 4। এইটার এন প্লাস এল কত? 4। এইটার এন প্লাস এল কত? 5। তার মানে অবশ্যই শক্তি মাত্রা বেশি হবে কার? এটা। শক্তি মাত্রা বেশি হবে কার? এটা। কথা ক্লিয়ার? তাহলে যখন বলে যে নিচের কোন কোয়ান্টাম সংখ্যা সেটে শক্তি বেশি, তখন আপনি অবশ্যই এটা দিয়ে দিবেন। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। চলে আসেন, চলে আসি একটু। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি একটু কল আসলে একটা কেটে দিতে হবে। আচ্ছা, চলে আসেন। বলা হয়েছে যে 4টি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা দেয়া হইল, শক্তি বৃদ্ধির সঠিক ক্রম কোনটি? আচ্ছা, শক্তি বৃদ্ধির সঠিক ক্রম চেয়েছে। এটা হচ্ছে আইআইটির কোশ্চেন একটা, এটা হচ্ছে আইআইটির একটা কোশ্চেন। আইআইটিতে আসছিল এটা 19 সালে। কথাটা বুঝেন। বলা হয়েছে 4টি কোয়ান্টাম সংখ্যা সেট দেওয়া হয়েছে, শক্তি বৃদ্ধির সঠিক ক্রম কোনটি? দেখেন, এইটার শক্তি বৃদ্ধি, তাহলে শক্তির হিসাব যেখানেই থাকে আমরা সেখানেই কিছুই করব না ভাইয়া, এন প্লাস এল রুল করব। শক্তি বৃদ্ধি আমরা কোথায় করব? এন প্লাস এল রুল করব। আপনি কথাটা বুঝবেন, কথাটা বুঝলেই হবে। এন প্লাস এল রুল করলেই আমরা মোটামুটি এটা পারবো। এখন চলে আসেন, তাহলে এটার জন্য শক্তি হচ্ছে 6, এটার জন্য হচ্ছে 5, এটার জন্য হচ্ছে 5, এটার জন্য হচ্ছে 4। কথা বুঝেন? তাহলে শক্তি বৃদ্ধির সঠিক ক্রমটা চেয়েছে। কথাটা শোনেন, শক্তি বৃদ্ধি সঠিক ক্রম চেয়েছে। তাহলে দেখেন সব থেকে ছোট হবে 4, এইটুকু তো কনফার্ম। এরপরে দেখেন যার এন এর মান কম, এই দুইটা সেম না, এই দুইটা সেম না, এই দুইটা সেম হলে যার এন এর মান কম তার শক্তি কম, তার মানে 2। এরপরে হবে 3, এরপরে হবে 1। এটা হবে আমার শক্তি বৃদ্ধির সঠিক ক্রম। কথা বুঝছেন? এরপরে হবে 1, এটাই হবে আমার শক্তি বৃদ্ধির সঠিক ক্রম। এইটা কথা ক্লিয়ার? আর আরেকটা ক্লারিফিকেশন আমি দিয়ে দেখি অনলাইনেই, অনেকেই অনেক প্রকারের কথা বলবেন যে মীর মুগ্ধ নাম কেন দিচ্ছেন বা এটা, সে হচ্ছে আমার ভার্সিটির ছোট ভাই। মীর মুগ্ধ আমার ভার্সিটির ছোট ভাই। আরেকটা হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে যে কোনোদিন যদি প্ল্যাটফর্ম বড় হয় বা কোনোদিন যদি আমার মনে থাকে, তাহলে হয়তো বা আমি বলতে পারবো যে না, তাদেরকে স্মরণ থাকবে। পৃথিবীতে সবাই সবাইকে ভুলে যায়, এটা বাস্তবতা, কিন্তু স্মরণ রাখতে হবে তাদেরকে। তারা অনেক আত্মত্যাগ করেছেন আমাদের জন্য, জীবনটাই নেই। এই আত্মত্যাগটা আসলে আমরা করতে পারি নাই। আমরা হয়তো ঘরে বসে যুদ্ধ করেছি, কিন্তু আসলেই তাদের অবদান অনেক বেশি। দ্যাটস ওয়াই তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ থেকেই আমরা এটার নামকরণ করেছি। আচ্ছা, যাই হোক, আপনারা বুঝে গিয়েছেন, এটার জন্য আমি আসলে কৃতজ্ঞ। যাই হোক, ক্লাসটা একটু করেন সবাই, একটু স্টেবল হয়ে ক্লাসটা করেন। এই অঙ্কটা বা এইটা অনেক ইম্পর্টেন্ট। যদি একটি কোয়ান্টাম সংখ্যার মান এল হয়, কথা বুঝবেন, একটা কোয়ান্টাম সংখ্যা এল, এর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর এক্স টি মান পাওয়া যায়। কয়টা? এম এর এক্স টি মান পাওয়া যায়। তার মানে এইটাই আমি একটু আগেই বলেছিলাম যে 2l প্লাস 1 দিয়ে আপনি বুঝবেন যে এম এর কতটি মান পাওয়া যায়, এম এর কতটি
মান পাওয়া যাবে, পাওয়া যায়। তাহলে এখন বোঝার চেষ্টা করেন, তাহলে বলছে এক্সটি মান পাওয়া যায়, তার মানে 2l প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স। আপনি তো এটা বুঝছেন, 2l প্লাস 1 ইকুয়াল টু এক্স। তাহলে দেখেন এল এর মান কত হবে, এল ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এটা হবে এল এর মান। কথা বোঝা গেছে? এল এর মান কোনটা হবে ভাইয়া? এটা দিলে আবার মাথাটা খারাপ করে ফেলবেন আপনারা, আল্লাহ এত কঠিন, আল্লাহ এত কঠিন না, এত কঠিন না ভাইয়া। তাহলে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এই যে এটা। কথা বুঝছেন? কথা বোঝা গিয়েছে? কথা বোঝা গিয়েছে? আচ্ছা, আমরা আইসো ইলেকট্রনিকের আগে আমরা একটু অরবিটাল ড্র করা শিখব। যেহেতু আমি এটা পড়াচ্ছি, সে তো ভালো মতোই পড়াই। আচ্ছা, অরবিটালের আকার আকৃতি ড্র করা শিখবো, এটা বারবার পরীক্ষায়। আমি আবারও বলি, এইবার কি হবে আপনি জানেন না, সো আপনাকে এবার রিটেন প্রিপারেশন নিতেই হবে। আবারও বলি, রিটেন প্রিপারেশন এবার আপনাকে নিতেই হবে। তো বেশিরভাগ সময় এরকম থাকে যে ডি এরকম আসে, মেইনলি যেটা ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এই জিনিসগুলা। না, আজকে কমপ্লিট করাবো না, এটা 2টা লেকচার ভাইয়া, এটা 2টা লেকচার, এটা 2টা লেকচার। আজকে হয়তো বা দেখা যাবে 30টা প্রশ্ন করাবো, বেশি করাবো না, আজকে কমপ্লিট করাবো না, এটা 2টা লেকচার অনুপাতে করব। দেখেন এই যে এই তিনটাকে বলে, আবারও শোনেন, এই তিনটাকে বলে ইন বিটুইন দা এক্সিস, এই তিনটাকে বলবে ইন বিটুইন দা এক্সিস, আর এই দুইটাকে বলবে হচ্ছে অ্যালোন দা এক্সিস। শোনেন ভালো মতো, এগুলাকে বলবে ইন বিটুইন দা এক্সিস, বিটুইন দা এক্সিস, আর এই দুইটাকে বলবে হচ্ছে অ্যালোন দা এক্সিস, অ্যালোন দা এক্সিস। ভাইয়া এই গুলাই ড্র করতে আসে, আপনার পি চায় না, ডি চায়। ইন বিটুইন দা এক্সিস কিভাবে ড্র করবেন একটু আমি দেখাই, একটু বোঝার চেষ্টা করবেন। এটা এক্স ওয়াই, আপনি যে কোনো পাশ দিয়ে নিতে পারেন, জেড। আবারও শোনেন, এবার রিটেন হওয়ার চান্স অনেক বেশি, এবার রিটেন এক্সাম হওয়ার চান্স অনেক বেশি। রিটেন চান্স হলে আপনারা একটু ঝামেলায় পড়বেন। আবারও শোনেন, রিটেন হওয়ার চান্স অনেক বেশি, রিটেন হলে আপনারা একটু ঝামেলায় পড়বেন, যারা সেকেন্ড টাইমার আছেন ঝামেলায় পড়বেন। যাই হোক, চলে আসেন, আমি একটু দেখাই দেই। মনে করেন যাই হোক, এটা হচ্ছে আমার এক্স এক্সিস, এটা আমার ওয়াই এক্সিস, আপনি যে কোনোটাই ধরতে পারেন। এটা হচ্ছে আমার জেড এক্সিস। ভাইয়া ইন বিটুইন দা এক্সিস মানে কি? এক্সিস এর মাঝে। ইন বিটুইন দা এক্সিস মানে কি? এক্সিস এর মাঝে। এক্স ওয়াই, এই কথাটা বুঝেন, এক্স ওয়াই তার মানে এক্স ওয়াই এর মাঝে, এই যে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর মাঝে, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর মাঝে। কথা বুঝেন, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর মাঝে বলা হয়েছে এক্স ওয়াই। এখন দেখেন এক্স ওয়াই এর মাঝে আরো আছে, এই যে এক্স ওয়াই এর মাঝে একদম এই এক্স এর বরাবর আর ওয়াই এর বরাবর দিয়ে দিবেন, দ্যাটস ইট, শেষ, অরবিটাল পিকচার ড্র করা হয়ে গেল। এটাই হচ্ছে ডিএক্স ওয়াই এর চিত্র। সেম ভাবে আপনি ওয়াই জেড করবেন, জেড এক্স করবেন, কোনো সমস্যা নাই। সেম ভাবে আপনি ওয়াই জেড করবেন, জেড এক্স করবেন, কোনো সমস্যা নাই। চলে আসেন দেখি আমরা অ্যালোন দা এক্সিস একটু করি। অ্যালোন দা এক্সিস মানে কি জানেন? এক্সিস এর উপরে,
অ্যালং দা এক্সিস মানে হচ্ছে এক্সিস এর উপরে, মনে করেন এক্স এটাই, ওই আগেরটাই ধরি, ওয়াই এটা জেড। তাহলে দেখেন অ্যালং দা এক্সিস মানে এক্সিস এর উপরে, তার মানে এই যে এক্সিস এর উপরে, এক্স এক্সিস এটা এক্স এক্সিস এর উপরে, ওয়াই এক্সিস এই যে ওয়াই এক্সিস এর উপরে। কথা বুঝছেন? এইভাবেই ড্র করতে হবে আপনাকে অরবিটাল পিকচার, বুঝে বুঝে ড্র করতে হবে। ইন বিটুইন মানে কি, দুইটা এক্সিস এর মাঝে, অ্যালন মানে কি এক্সিস এর উপরে, দ্যাটস ইট, শেষ। ক্লিয়ার? যদি রিটেন আসে এটা খুবই ইম্পর্টেন্ট, যদি রিটেন আসে এটা খুবই ইম্পর্টেন্ট, আবারও শুনে রাখেন, যদি রিটেন আসে এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট। আশা করি সবাই বুঝছেন। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? চলে আসেন, আমরা আরেকটা টপিক দেখব, এটা হচ্ছে নোটস। নোটস হচ্ছে টু টাইপস, আবারও শোনেন, নোটস হচ্ছে টু টাইপস, খুব ভালো মতো বুঝবেন। নোটস হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে রেডিয়াল নোট আর একটা অ্যাঙ্গুলার নোট, এই দুইটার মিলায় টোটাল নোটটা পাওয়া যায়। নোটস হচ্ছে টু টাইপস, ঠিক আছে? একটা হচ্ছে রেডিয়াল নোট, আরেকটা হচ্ছে অ্যাঙ্গুলার নোট। কথাটা বুঝবেন, আমি আপনাকে ইজিলি বলে দিতে পারবো। যাই হোক, চলে আসেন, রেডিয়াল নোট আপনি কিভাবে বের করবেন। রেডিয়াল নোটস কিভাবে বের করবেন, তাই কিনা? রেডিয়াল নোটস এর আপনার সাধারণত দেখা যায় যে পড়েন নাই। তো রেডিয়াল নোটস বের করবেন হচ্ছে n মাইনাস এল প্লাস ওয়ান, এই সূত্র দিয়ে। আবারও শোনেন, রেডিয়াল নোট বের করবেন n মাইনাস এল প্লাস ওয়ান সূত্র দিয়ে, এটা রেডিয়াল নোট। কথা বুঝছেন? এখন মনে করেন যে সাপোজ আমি 2s অরবিটালে রেডিয়াল নোট বের করলাম, আপনি কথাটা বুঝেন, 2s বা 3s, আরে ধুর, মনে করেন 3s অরবিটালে রেডিয়াল নোট বের করলাম। রেডিয়াল নোট কি হবে, n এর মান হচ্ছে 3, l এর মান হচ্ছে 0 প্লাস 1, তাহলে রেডিয়াল নোট কত আসে, 3 মাইনাস 0 প্লাস 1, তার মানে রেডিয়াল নোট আসবে হচ্ছে 2। রেডিয়াল নোট কত আসবে, 2। সাপোজ মনে করেন 2p অরবিটালে রেডিয়াল নোট বের করলাম, তাহলে 2p অরবিটালের জন্য 2 মাইনাস l এর মান, p এর জন্য l এর মান হচ্ছে 1 প্লাস 1, তার মানে 2 মাইনাস 2 0। তাহলে রেডিয়াল নোট বের করা ইজি, n মাইনাস l প্লাস 1। যদি এখন অ্যাঙ্গুলার নোট আসে, অ্যাঙ্গুলার নোট কিভাবে বের করবেন বলেন তো? অ্যাঙ্গুলার নোট হচ্ছে আপনার এল এর মান, জাস্ট এল এর মানটাই হচ্ছে আমার অ্যাঙ্গুলার নোট, মানে অ্যাজিমুথাল নাম্বার যা, সেটাই হচ্ছে আমার অ্যাঙ্গুলার নোটের নাম্বার। সাপোজ মনে করেন 2p অরবিটালের জন্য অ্যাঙ্গুলার নোট কত হবে ভাইয়া, p এর জন্য এল এর মান কত, 1, তার মানে এখানে 1 হবে। যদি মনে করেন যে 3d এল এর মান কত, 2, তার মানে অ্যাঙ্গুলার নোট হবে 2। কথা বোঝা গেছে? অ্যাঙ্গুলার নোট হবে 2। এখন টোটাল নোট কোথা থেকে আসে, কথাটা বুঝেন। আমরা এতদিন ধরে এটা দেখছি, তো যাই হোক টোটাল নোট দেখি। টোটাল নোটস কিভাবে বের করবেন, কথা বুঝেন। টোটাল নোট হচ্ছে রেডিয়াল নোট প্লাস হচ্ছে অ্যাঙ্গুলার নোটের যোগফল, টোটাল নোট এবং অ্যাঙ্গুলার নোটের যোগফল। তো চলে আসেন, রেডিয়াল নোট হচ্ছে n মাইনাস এল মাইনাস অফ 1
প্লাস অফ এল, তার মানে এটা এটা কাটা, তার মানে টোটাল নোট হচ্ছে n মাইনাস ওয়ান। যদি আপনাকে টোটাল নোট চায় তাহলে n মাইনাস ওয়ান, যদি রেডিয়াল নোট চায় আর এটা অ্যাঙ্গুলার নোট চায়, দুইটা দুই রকম। ক্লিয়ার? কথা ক্লিয়ার হয়েছে না? কথা ক্লিয়ার হয়েছে? না, পিএক্স পিওয়াই পিজেড এর এমন কোনো নাম নেই। পিএক্স গুলা হচ্ছে এক্স এক্সিস এর উপরে, ওগুলা হচ্ছে অ্যালন দা এক্সিস বলবা, ওইটা অ্যালন দা এক্সিস সবগুলাই। পিএক্স হচ্ছে অ্যালন দা এক্সিস, ঠিক আছে? পিএক্স পিওয়াই পিজেড অ্যালন দা এক্সিস, কারণ পিএক্স তো এক্স এর উপরে, এক্স এক্সিস এর উপরে, পিওয়াই ও ওয়াই এক্সিস এর উপরে, ডিরেক্ট এক্সিস এর উপরে। এই জিনিসগুলা আসলে পেইড না, হাইলি পেইড ক্লাসেও করানো হয় না। আমি আপনাকে লিখিত দিব, আপনি হাইলি পেইড ক্লাসেও এটা পাবেন না। রেডিয়াল নোট কিভাবে বের করে, অ্যাঙ্গুলার নোট কিভাবে বের করে, সবগুলা আসলেই ইম্পর্টেন্ট আমাদের জন্য। কথা বুঝছেন? একটু শেয়ার দিবেন, আমাদের সাথে থাকেন, একটু আপনারা ফ্রেন্ডদেরকে ইনভাইট দেন, সবাইকে। এটা হয়তো বা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে, ইউটিউব চ্যানেলেও সবাইকে ইনভাইট দিবেন আশা করি। তো ঠিক আছে, পরের টপিকসে আসি আমরা। আচ্ছা, আইসো ইলেকট্রন আয়ন আমরা এর আগেই পড়তেছিলাম, যে আইসো ইলেকট্রনিক যে বিষয়টা সেটা একটু দেখব। আইসো ইলেকট্রন মানে হচ্ছে, বা সম ইলেকট্রন বা আইসো ইলেকট্রন হচ্ছে সেম। কথা বুঝো, আইসো ইলেকট্রন। তাহলে আইসো ইলেকট্রন যেটা আছে, একটু কথা বুঝবেন, যে আইসো ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সেম। তাহলে দেখেন এখানে কার্বনের ইলেকট্রন কয়টা, কথা বুঝেন, কার্বনের ইলেকট্রন কয়টা। আচ্ছা, আমি আরেকটা একটু জিনিস, আচ্ছা এটা আগে শেষ করে দিই, তারপর আপনাদেরকে একটা নোডাল প্লেন বুঝাবো। আসলে নোডাল প্লেন গুলা কোথায় হয় একটা জিনিস আমি বুঝাই দিব, দাঁড়ান। এই জিনিসগুলো আসলে বুঝতে পারবেন না কোথাও। যাই হোক, কার্বনের ইলেকট্রন টোটাল হচ্ছে আমার 6টা, অক্সিজেনে 2টা আছে, 2টা অক্সিজেন আছে, তার মানে 8 দুগুণে 16, 8 দুগুণে কত, 16। তার মানে আইসো ইলেকট্রন কোনটা হবে, চলে আসে, আইসো ইলেকট্রন কয়টা হবে, 8 দুগুণে 16, টোটাল ইলেকট্রন আসতেছে আমার 22। আর 22টা ইলেকট্রন কার কার আছে বলেন তো, 22টা ইলেকট্রন কার আছে? দেখেন, N3 মাইনাস 3 7 21, 7 ইন্টু হচ্ছে 3 প্লাস 1, টোটাল ইলেকট্রন আসতেছে হচ্ছে 22টা। তার মানে এটা হবে, তার মানে আইসো ইলেকট্রন, আবারও শোনেন, আইসো ইলেকট্রন কথাটা বুঝবেন। আইসো ইলেকট্রন যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনার অবশ্যই সেখানে ইলেকট্রন সংখ্যা সমান হতে হবে। আবারও শোনেন, ইলেকট্রন সংখ্যা সমান হতে হবে, এটাই হচ্ছে আইসো ইলেকট্রন। ভাইয়া কিভাবে করব, একটু চোখ বুলাই দেখবেন, 3 আসতে 24 মানে 25টা ইলেকট্রন, এটা হচ্ছে না। আগে একক গুলা দেখেন, দেন পরের গুলা দেখেন, সমস্যা নেই। ক্লিয়ার? আচ্ছা, আমরা এই একটু নোডাল প্লেনের হিসাবটা দেখবো, যে নোডাল তল, নোডাল প্লেন বা নোডাল তল যেটাকে বলে, নোডাল তল। আচ্ছা, মনে রাখার বুদ্ধি আমি একটু বলি, যে এক্সিস, আবারও শোনেন, যে এক্সিসে থাকবে তার, সেটা বাদ দিয়ে, তার না দিয়ে বলি, সেটি বাদ দিয়ে বাকি 2টা হবে, সেটি বাদে বাকি 2টা হবে। আচ্ছা, আপনারা একটা হচ্ছে আমাকে কমেন্ট করে যাবেন যে আপনারা কি এক্সট্রা সিলেবাসে ক্লাস চান, এইটুকু বলবেন, আমি কবিতা দিয়ে পড়াবো না, সমস্যা নেই। এক্সট্রা সিলেবাসের যদি ক্লাস চান আমাকে জানাবেন। এক্সট্রা সিলেবাসের আমি হচ্ছে
কর্মমুখী রসায়ন পড়াবো বা অর্থনৈতিক রসায়ন, অনেকদিন পড়ানো হয় না, মানে আমাকেও পড়ে পড়াতে হবে। যাই হোক, এক্সট্রা সিলেবাসে মেডিকেল অ্যাসপিরেন্ট যারা আছেন এক্সট্রা সিলেবাসে ক্লাস চাইলে বলবেন, কারণ আপনাদের অ্যাডমিশন সিজন শুরু হয়ে গিয়েছে। অ্যাডমিশন সিজন শুরু হয়ে গিয়েছে। চলে আসি নোডাল তল বা নোডাল প্লেন। দেখেন এস এ নোডাল প্লেন নাই, এস অরবিটালের জন্য নোডাল প্লেন নাই। ঠিক আছে, চলে আসেন পি এর জন্য, ভালো করে বুঝেন, পি এক্স, তাইলে এটা কি এক্স এক্সিস এর জন্য না? এক্স এক্সিসে না, তার মানে এটার নোডাল প্লেন হবে ওয়াই জেড। এরপরে চলে আসেন পি ওয়াই, ওয়াই এক্সিসে না, এটার নোডাল প্লেন হবে এক্স জেড বা জেড এক্স, যেটাই বলেন না কেন, এক্স জেড জেড এক্স। নোডাল প্লেনটা বুঝেন, নোডাল প্লেন আছে যে এক্সিসে, সেটা বাদ দিয়ে বাকি দুটো হবে পি জেড। পি জেড, পি জেড এর কি হবে ভাইয়া? তাহলে বলেন বলেন বলেন, আপনারা বলেন পি জেড এর কি হবে? এক্স ওয়াই। তাহলে নোডাল তল এটা হচ্ছে পি অরবিটালে, পি উপশক্তি স্তরের জন্য বা পি এই অরবিটাল গুলোর জন্য এরকম টাইপের আসবে। এখন চলে আসেন ডি এর জন্য কিভাবে আসে ভাইয়া? ডি এর জন্য নোডাল তল কিভাবে আসে? ডি এর জন্য নোডাল তল কিভাবে আসে? এখন ডি এর জন্য যেহেতু ডি আছে, এক্স আছে এবং ওয়াই আছে, তার মানে এক্স এর জন্য একটা নোডাল তল থাকবে, ওয়াই এর জন্য একটা নোডাল তল থাকবে। তার মানে ডি উপশক্তি স্তরের জন্য নোডাল তল থাকবে হচ্ছে দুইটা। নোডাল তল থাকবে দুইটা। আর নোডাল তল পি এর জন্য থাকবে হচ্ছে, বা নোডাল প্লেন থাকবে হচ্ছে একটা। কথা বুঝবেন? তাহলে চলে আসেন নোডাল তল এক্স ওয়াই, কথা বুঝেন, এক্স ওয়াই। তাহলে কতক্ষণ হইলো লাইফটা আমার? এই কতক্ষণ হয়েছে লাইফটা একটু দেখেন তো, কতক্ষণ হয়েছে? আপনার তো আবার 1 ঘন্টার বেশি ক্লাস নেওয়া উচিত না। যাই হোক, আজকে তাও একটু বেশি হবে, একটু জানাইন কতক্ষণ হয়েছে। এক্স ওয়াই, তাহলে এক্স এর জন্য আবারও শোনেন, এক্স এর জন্য কি যে এক্সিস থাকবে সেটা বাদে, তাহলে এক্স এর জন্য আপনার থাকবে হচ্ছে ওয়াই জেড। কথা বুঝেন, এক্স এর জন্য ওয়াই জেড, ওয়াই এর জন্য হবে জেড এক্স। কথা বুঝছেন? এইটা বোঝা গেছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, আপনাকে এইভাবে কেউ বোঝাবে না। আচ্ছা ঠিক আছে, 1 আওয়ারে একটু বেশি, ঠিক আছে। এইটা বোঝা গেছে ডি এক্স ওয়াই। এখন বলেন ডি ওয়াই জেড, তার মানে ওয়াই এর জন্য আপনার একটা তল থাকবে, ওয়াই এর জন্য থাকবে হচ্ছে জেড এক্স, আর জেড এর জন্য তল থাকবে হচ্ছে এক্স ওয়াই। কথা বুঝছেন? দেখেন কত মজার, আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি বুঝে বুঝে করেন। এরপরে চলে আসেন ডি জেড এক্স বা এক্স জেড, যেটাই বলেন না কেন। এখন এইটাও জেড এর জন্য থাকবে হচ্ছে এক্স ওয়াই, এক্স এর জন্য থাকবে হচ্ছে ওয়াই জেড। ক্লিয়ার না? মুখস্থ করতে হবে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইটা হবে, দেখেন এইটা নডাল তল থাকবে, এর জন্য থাকবে হচ্ছে ওয়াই জেড, আর এর জন্য থাকবে হচ্ছে আপনার জেড এক্স। এটা এগুলা ছিল ইন বিটুইন, আর এটা কি তলের উপরে। এটা মনে রাখবেন, এটা হচ্ছে তলের উপরে বা তলের মধ্যে, যেটাই হয় না কেন, তলের উপরে বা তলের মধ্যে। আর এটা কি তলের মাঝখানে, মানে দুইটা তলের মাঝ বরাবর। আর এটা হচ্ছে তলের উপরে, উপরিপাতন বা তল বরাবর থাকে। ঠিক আছে, তল বরাবর থাকে। যদি মনে করে তলের বরাবর থাকে তাহলে বেটার হবে, বরাবর থাকবে। ঠিক আছে, তলের বরাবর থাকবে। ঠিক আছে, কিন্তু ডি জেড স্কোয়ারের তল সংখ্যা 0, এটা ভাইয়া একটু মনে রাখবেন, এটা তল সংখ্যা 0। কারণ ডি জেড স্কোয়ারে দেখবেন যে মাঝখানে একটা রিং থাকে। ঠিক আছে, তলের উপরে দুইটা লোক বিলুপ্ত করে দেয়। দ্যাটস ওয়াই ডি জেড স্কোয়ারের নোডাল তল হচ্ছে 0। ক্লিয়ার? নোডাল তল 0। আশা করি নোডাল তল যদি পরীক্ষায় আসে কোনোদিন ভুল করবেন না। নোডাল তল যদি পরীক্ষায় আসে কোনোদিন ভুল করবেন না। চলে আসেন
কথা বোঝা গেছে না আপনার আমার? বলছে নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে। তাহলে আগে প্রবেশ করবে কিভাবে? আগে প্রবেশ করবে হচ্ছে আপনার সূত্র অনুসারে n প্লাস এল এর মানের উপর ডিপেন্ড করে। n প্লাস এল এর মানের উপর নির্ভর করে। হ্যাঁ, ওইটা অক্ষের উপরে, মধ্যে না, ওই যে বরাবর থাকবে। এটা অক্ষ বরাবর, অক্ষের মধ্যে থাকবে না, অক্ষের উপরেই থাকবে। এখন দেখো, ওটা অ্যালোন দা এক্সিস বলেই দিছিলাম ওদেরকে আগে, বুঝছো? আচ্ছা, এখন দেখো এন প্লাস এল এর মানের উপর যত হবে, আবারও শোনেন, এন প্লাস এল এর মান, এন প্লাস এল এর মান যার ছোট সেখানে আগে ইলেকট্রনটা প্রবেশ করবে। ঠিক আছে? এখন কথাটা বুঝেন, কথাটা বুঝেন। এন প্লাস এল এর মানটা যার ছোট, এন প্লাস এল এর মান যার ছোট সেখানে আগে ইলেকট্রনটা প্রবেশ করবে। এখন কথাটা বুঝেন, এইখানে যে আপনি এটা বুঝতেছেন যে 4f, কথা বুঝেন, 4f, 4f এ যখন দেখবেন যে 4f এর জন্য এল এর মান কত? 3, তার মানে এখানে আসবে আপনার 7, এখানে 5 প্লাস 2, এখানে আসবে হচ্ছে 7, 6 প্লাস 1, এখানে আসবে 7, 7 প্লাস 0, এখানে আসবে 7, তার মানে আমার সবগুলাই সেম। কথা বুঝেন, তার মানে আমার সবগুলাই সেম। কথা বুঝেন? হ্যাঁ, এখন বুঝেন, কথাগুলো বুঝবেন, বুঝলে ভালো লাগবে। যার দেখবেন এল এর মানটা ছোট, এল এর মানটা এখানে সবগুলাই সেম, সরি এল এর বলতেছি, এন প্লাস এল এর মান সবগুলাই সেম, এন প্লাস এল এর মান সবগুলাই সেম। তার মানে যেখানে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা সব থেকে ছোট সেখানে আগে ইলেকট্রনটা প্রবেশ করবে। তার মানে যেখানে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা সব থেকে ছোট সেখানেই আগে ইলেকট্রনটা প্রবেশ করবে। কথা বুঝছেন? তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা ছোট কোথায়? আবারও শোনেন, প্রধান কোয়ান্টাম সংখ্যা ছোট, তার মানে 4, প্রধান কোয়ান্টাম সংখ্যা সব থেকে ছোট, তার মানে ইলেকট্রনটা আগে প্রবেশ করবে হচ্ছে 4f এ। যখন দেখবেন n প্লাস এল এর মান যার ছোট হবে, যখন দেখবেন n প্লাস এল এর মান যখন সেম হবে, তখন দেখবেন যে n এর মান যার ছোট, n এর মান যার ছোট, n এর মান যার ছোট সেটাই হবে আপনার সব থেকে কম শক্তি সম্পন্ন। কথা বুঝছেন? সব থেকে কম শক্তি সম্পন্ন। এটা কথা বোঝা গেছে? এই কথা বুঝছো? আবারও শোনেন, আমাদের নূর ভাই বলে গেছেন, নূরের কমেন্ট কোথায় গেল? এই কোন বদমাইশ ডিলিট করে দিছে। যাই হোক, দেখো নূর ভাই যেটা বলে গেলেন যে এটা তল বরাবর, এটা আমি আগেও বললাম আপনাদের যে এই যে আপনার এটা হবে অ্যালোন দা এক্সিস, এই যে এক্সিস এর উপরে, এই তলের বরাবর, আর এটা হচ্ছে ইন বিটুইন দা এক্সিস, ইন বিটুইন দা এক্সিস, এক্সিস এর মাঝ বরাবর, আর এটা এক্সিস এর উপরে, এক্সিস এর উপরে থাকবে। কথা বুঝছেন? এক্সিস এর উপরে থাকবে, এই যে এক্সিস তলের উপর। তলগুলা মনে রাখবেন যে নোডাল তল কোনগুলা, নোডাল তল কোনগুলা, নোডাল তল কোনগুলা। নোডাল তল মনে রাখার বুদ্ধি হচ্ছে যেটা থাকবে এক্স আছে, এক্স বাদ দিয়ে বাকি দুইটা হবে এক্স এর জন্য তল, ওয়াই আছে, ওয়াই বাদ দিয়ে বাকি দুইটা থাকবে ওয়াই এর জন্য তল। এটা হচ্ছে নোডাল তল। কথা কথা বুঝছেন? যারা রাজশাহীতে পড়বেন নূর ভাইয়ের কাছে পড়তে পারেন, নূর ভাই অনেক ভালো পড়ায়, বস লেভেলের মানুষ। আচ্ছা,
তাহলে এন এর মান যার ছোট, কথা বুঝেন, এন এর মান যার ছোট সেটা হবে কম শক্তি সম্পন্ন এবং সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহিয়া হাবিবা, বোঝা গেছে আপু? চলে আসেন। হুন্ডের নীতি ভাইয়া, ভাইয়া প্রথমেই চলে আসে যে হুন্ডের নীতি কি ভাইয়া? হুন্ডের নীতি কি? হুন্ডের নীতি কিন্তু প্রযোজ্য না এস অরবিটালের জন্য। হুন্ডের নীতি কার জন্য প্রযোজ্য না? এস উপশক্তি স্তরের জন্য প্রযোজ্য না। এখন চলে আসেন, হুন্ডের নীতি বলে কি? কথাটা বুঝেন, হুন্ডের নীতি বলে কি যে ইলেকট্রন গুলা, মনে করেন যে এখানে ইলেকট্রন আছে, কথা বুঝেন, হুন্ডের নীতি আগে কি বলে সেটা আমরা একটু বুঝি। এই কে কমেন্ট ডিলিট করতেছে কে? কোন আমার পণ্ডিত ইয়ে আসছে, 1 2 3 4 5 ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার। দেখো হুন্ডের নীতি আবার বলে কি প্রথমে জানেন? হুন্ডের নীতি বলে এইখানে প্রথমে একটা ইলেকট্রন যাবে, তার মানে এটা হবে 1 নাম্বার ইলেকট্রন, এইখানে যাবে তারপরে 2 নাম্বার, এইখানে যাবে 3 নাম্বার, এইখানে যাবে 4 নাম্বার, এইখানে যাবে 5 নাম্বার। এরপরে এই জায়গায় যে ইলেকট্রনটা আসবে সেটা হবে 6 নাম্বার। এরপরের ইলেকট্রনটা মানে অযুগ্ম অবস্থায় থাকতে চায়। হুন্ডের নীতি সব থেকে বেশি প্রযোজ্য এরকম টাইপের যদি প্রশ্ন থাকে যেখানে দেখবেন অযুগ্মতা বেশি, অযুগ্মতা বেশি, তাহলে কি বলছে? সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলাতে ইলেকট্রন প্রবেশের আগে যতক্ষণ পর্যন্ত না অরবিটাল খালি থাকবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন গুলা অযুগ্ম অরবিটালে প্রবেশ করার চেষ্টা করবে এবং এই অযুগ্ম ইলেকট্রন গুলার স্পিন হবে একমুখী। এই দেখেন স্পিন গুলো আমি একমুখী দিচ্ছি, এই যে একমুখী একমুখী একমুখী, সব স্পিন একমুখী হবে। এটা হবে 6, এটা হবে 7, এটা হবে 8 নাম্বার, সরি এটা 8 লিখে ফেলাইছি, এটা হবে 8 নাম্বার ইলেকট্রন, এটা হবে 9 নাম্বার ইলেকট্রন, এটা হবে 10 নাম্বার ইলেকট্রন। কথা বুঝছেন? তাহলে ইলেকট্রন এইভাবে আসে। ইলেকট্রন এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে গণনা করা যাবে না। ইলেকট্রন গণনা করতে হবে 1 2 3 4 5, দেন এখান থেকে 6 7 8 9 10। ইলেকট্রন ঠিক এইভাবে গণনা করতে হয় এবং এরকম টাইপের অনেক প্রশ্ন আসে। দেখাবো কোনো একদিন এরকম টাইপের কোন একটা শর্ট ভিডিও নিয়ে, অবশ্যই দেখাবো। খুব ভালো লাগতেছে 5 জন ক্লাস করতেছেন, গতদিন 1 জন ক্লাস করছিল, আজকে 5 জন করতেছেন, 3 জন করতেছেন, আমার খুব ভালো লাগছে। যাই হোক, তাহলে এটাই সঠিক নিয়ম। যদি আপনি এরকম করেন, সাপোজ মনে করেন যে এরকম করলো, একজন এইখানে দিলে একটা, এখানে দিলে একটা, এখানে দিলে একটা, এখানে দিলে একটা, এখানে দিলে একটা, না ভাইয়া এটা হবে না, আপনাকে যে কোনো একমুখী দিতে হবে। তো আমরা সাধারণত একটা আপার স্পিনে দেই, দেন লোয়ার স্পিনে দেই। তো এখন এই যে ইলেকট্রনটা আছে, এই যে ইলেকট্রনটা, তাহলে অবশ্যই আপনার এটা হবে না, এটা ভুল পদ্ধতি, এটা আপনাকে অবশ্যই আপার স্পিনে দিতে হবে, এটা অবশ্যই আপনাকে আপার স্পিনে দিতে হবে। প্লাস আপ মাইনাস আপ, আমরা এটা নিয়ে আলোচনা করব আসলে কিভাবে এই স্পিন কোয়ান্টাম সংখ্যাটা আবিষ্কার হয়েছে। এটা আপনাকে যা বইয়ে দেয়া আছে সেটা না, আপনার কনসিস্ট অফ ইনঅর্গানিক কেমিস্ট্রি নামের একটা বই আছে, জেডি লির বই আছে, যারা অনার্স পড়বেন তাদের এটা পড়তে হয়, কনসিস্ট অফ ইনঅর্গানিক কেমিস্ট্রি, ওয়ান অফ দ্য বেস্ট বুক আই হ্যাভ এভার রিড। কথা হচ্ছে যে খুবই ভালো একটা বই, এখানে ডিটেলস গুলো আসলে অনেক সুন্দর করে দেয়া থাকে। যাই হোক, চলে আসেন। এখন বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে হুন্ডের নীতি প্রয়োগ কোথায় হয়েছে, হুন্ডের নীতি প্রয়োগ কোথায় হয়েছে সব থেকে বেশি, যেখানে দেখবেন সব থেকে বেশি বেজোড় ইলেকট্রন আছে সেটাই, তাই না? আচ্ছা যাই হোক, এখন দেখেন বলা হয়েছে যে হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস দেখাও, তার মানে আমাকে এই ছক করে দেখাইতে হবে। এইটাকে অবশ্যই আরেকটা হুন্ডের নীতিকে আরেকটা বলা হয় ইলেকট্রন বক্স সিস্টেম, বক্স সিস্টেমে ওটা আপনি বলতে পারেন। যাই হোক, ইলেকট্রন বিন্যাস এখানে দেখাতে বলছে, আপনি এইভাবে ভেঙে ভেঙে দেখাই দেন, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে দেখাই দিতে হবে, আমি দেখাই দিচ্ছি।
দেখাই দিচ্ছি আমি, একটু দাঁড়ান আমি দেখাই দিচ্ছি। যদি আসেন নাইট্রোজেনের জন্য, এগুলা আগে একটু রিমুভ করি। চলে আসেন ফর নাইট্রোজেন ইজ ইকুয়াল, দেখেন তাহলে নাইট্রোজেনের জন্য কয়টা ইলেকট্রন আছে? 1s2 2s2 2p 2 2 4 3। তাহলে এখন দেখো যদি বক্স সিস্টেমে এটা 1s, এটা 2s, এটা 2p, আমি একটা দেখাই দিব, বাকিগুলা করে নেবেন ইনশাল্লাহ। চলে আসেন, এটা হচ্ছে 1s, এটা 2s, এটা 2p, কথা বুঝছেন? এখন 1s যেটা, কথা বুঝেন, 1s এ কয়টা ইলেকট্রন? দুইটা, তার মানে একটা প্লাস আপ একটা মাইনাস আপ। কত? 2s, 2s এও দুইটা, 3s। এখন দেখেন এখানে কয়টা ইলেকট্রন আছে? তিনটা, তার মানে এখানে একটা ইলেকট্রন, দুইটা, তিনটা। এইভাবে আপনাকে হুন্ডের নীতি যদি বলে, হুন্ডের নীতিকে বলা হয় ইলেকট্রন বক্স সিস্টেম প্রসেস। ইলেকট্রনের বক্স সিস্টেম প্রসেসও এই হুন্ডের নীতিকে বলা হয়ে থাকে। তাহলে যদি বলে বক্স সিস্টেম প্রসেসে দেখান, তাহলে হুন্ডের নীতিতে ইজিলি দেখাই দিবেন। কথা বোঝা গেছে? আচ্ছা চলে আসেন, আমরা খুব বেশিক্ষণ আর কন্টিনিউ করব না, আমরা শেষ করব, আর 5টা প্রশ্ন করব আমরা। আচ্ছা চলে আসেন, বলা হয়েছে বর্ণিত B5 পরমাণুর বাহিরের ইলেকট্রনের সব থেকে স্থিতিবস্থা কোনটি এবং কেন? বলতে পারবেন কোনটি এবং কেন? সব থেকে স্টেবল, এত কথা বাদ দেন, সব থেকে স্টেবল, স্টেবল অবস্থা কোনটা এবং কেন? বলেন দেখি কোনটা এবং কেন। দেখেন সর্বপ্রথম, কথা বুঝেন, সর্বপ্রথম এইটা কখনোই হবে না। কেন হবে না? কারণ প্রথমটাতে বাদ দিয়ে এগুলাতে ঢুকছে ইলেকট্রন, বাদ। এইটাও হবে না, কারণ কি? এই প্রথমটা বাদ দিয়ে এগুলাতে ঢুকছে, বাদ। এইটা যাইতে পারে। স্টেবল অবস্থা কখন হয়? যখন ফুল ফিল্ড থাকে অথবা হাফ ফিল্ড থাকে, এই দুইটা পড়বেন। যখন ফুল ফিল্ড থাকবে অথবা হাফ ফিল্ড থাকবে, এটা হচ্ছে স্টেবিলিটি। এখন দেখেন যে এইখানে আপনি দেখেন এটা হাফ, এইটা হাফ ফিল্ড, এইটা কখনোই এটা এরকম আসে না যে 1s1 2s1, এটাও যাবে না, এটাও এসে আগে ঢুকে এসে দুইটা পূর্ণ হয়ে তারপরে এগুলাতে যাবে। তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এখানে একটা ইলেকট্রন গেছে, কারণ এসেই তো দুইটা ইলেকট্রন থাকতেই হবে, তার মানে এই যে এটা মাস্ট বি, এটা হবে। কারণ একটা তো সিস্টেম আছে বা প্রসেস আছে যে প্রথমে 2s টা ফিল আপ হবে, দেন 2p তে যাবে, শক্তি মাত্রার নির্ণয় আছে। তারপরে দেখবেন আপনি হাফ ফিল্ড না ফুল ফিল্ড, স্টেবিলিটি এইভাবে দেখবেন। তার মানে 2s আছে এখানে, তারপর 2p তে গেছে, মানে 2s ফার্স্টে ফিল আপ হবে দেন 2p তে যাবে, তার মানে স্টেবিলিটি এটাতে বেশি, স্টেবিলিটি আপনার এটাতে বেশি। আচ্ছা বলা হয়েছে নিচের কোন অরবিটাল ইলেকট্রনটির গ্রহণযোগ্যতা বেশি? এই কথা বোঝা যাচ্ছে? তোমরা কমেন্ট করিও একটু, কথা বোঝা যায় কিনা একটু কমেন্ট করবা। বলা হয়েছে গ্রহণযোগ্যতা বেশি। গ্রহণযোগ্যতা বেশি, দেখেন আমি যদি এটা এরকম ধরি যে এটা 1s, এটা 2s, এটা 2p, এটা অবশ্যই এইভাবে ধরেই করতে হবে, কথা বুঝেন? 1s 2s এবং এটা 2p, কথা বুঝেন? এখন দেখেন 1s ওকে, 2s ফুলফিল ওকে, 2p তে প্রথমে উল্টা স্পিনে ঢুকছে, আবার এখানে উল্টা স্পিনে ঢুকছে, কিন্তু আমি কি বলছি? সেম স্পিনে ঢুকবে। আপনি কথা বুঝেন, আপনাকে অবশ্যই সেম স্পিনে দিতে হবে। এইটা সেম স্পিনে না, এইটার এটা সেম স্পিনে না। দেখেন এটা ওকে, এটা ওকে, এই যে সেম স্পিনে ঢুকে গেছে, তার মানে অবশ্যই এটা গ্রহণযোগ্য, অবশ্যই এটা, কারণ অবশ্যই এটা সেম স্পিনে ঢুকছে। এটা দেখেন উল্টা স্পিনে ঢুকছে, এই যে উল্টা স্পিনে ঢুকছে, হবে না। এটা উল্টা স্পিনে ঢুকছে, এই যে দুইটা উল্টা স্পিনে ঢুকছে, হবে না। মানে আপনাকে সেম স্পিনে ঢুকতে হবে। প্রথমে 1s এ যদি যায় এরকম করে ঢুকতে হবে, দুইটা প্লাস আপ মাইনাস আপ, বিপরীত স্পিনে এটা 1s গেল, এটা 2s গেল, দেন 2p তে যখন যাবে তখন সেম স্পিনে যাবে, প্লাস আপ হইলে সবগুলা, দেন আপনার বিপরীত স্পিনে আবার সবগুলা ফিল আপ হবে, দেন বিপরীত স্পিনে সবগুলা ফিল আপ হবে।
কথা বোঝা গেছে? কমেন্ট করে যান কথা বোঝা গেছে কিনা। অনেকক্ষণ ক্লাস হয়ে গেল, বেশিক্ষণ আর নিব না, 10 মিনিট, হাইস্ট আর 10 মিনিট, 10 থেকে 15 মিনিট, কারণ আমিও অনেকক্ষণ ক্লাসে নিচ্ছি। যাই হোক, চলে আসেন। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আইসোটোপের প্রাচুর্যতা থেকে পারমাণবিক, আপেক্ষিক পারমাণবিক বা পারমাণবিক ভর নির্ণয়। চলে আসেন আইসোটোপের প্রাচুর্যতা থেকে আইসোটোপের প্রাচুর্যতা থেকে মৌলের পারমাণবিক ভর নির্ণয়। এটা পারমাণবিক ভরকে আপনারা গড় পারমাণবিক ভর বলতে পারেন। চলে আসেন। তো আইসোটোপের প্রাচুর্যতা থেকে আপনি কিভাবে করবেন? প্রথমেই লিখবেন যে, আমি লিখলাম গড় পারমাণবিক ভর ইজ ইকুয়াল প্রাচুর্যতা, বা যদি মনে করেন যে অ্যাবান্ডেন্স বলা হয়, যে পার্সেন্ট, কত পার্সেন্ট আছে প্রাচুর্যতা, প্রাচুর্যতা ইনটু তার পারমাণবিক ভর প্লাস প্রাচুর্যতা 1 2, প্রাচুর্যতাকে আমি এ ধরলাম, পারমাণবিক ভরকে এম ধরলাম, M1 ধরলাম। প্রাচুর্যতা আবার লেখেন, প্রাচুর্যতাকে ধরবেন বি, পরেরটার সেটার পারমাণবিক ভরকে ধরবেন 2। কথা বুঝেন? সেটার পরমাণুর যে ভর বা পারমাণবিক ভর এটা হচ্ছে 2। সেম ভাবে আপনার প্রাচুর্যতা যদি 3 নাম্বারটা থাকে 3 ইন্টু M3, ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে 100। ডিভাইডেড বাই কত ভাইয়া? 100। তাহলে এটাই হচ্ছে আমার টোটাল হিসাব। প্রাচুর্যতা করবেন, তার পারমাণবিক ভর, ওই যে প্রাচুর্যতা দেয়া আছে, প্রাচুর্যতা তার পারমাণবিক ভর, পরেরটা প্রাচুর্যতা তার পারমাণবিক ভর, তার একটা যার প্রাচুর্যতা তার পারমাণবিক ভর ইন্টু 100 ডিভাইডেড বাই 100, শেষ। তাহলে আপনি পাবেন। এটার ইউনিট কি আসবে ভাইয়া? এএমইউ। এএমইউ কি ভাইয়া? অ্যাটমিক মাস ইউনিট। শেষ। এএমইউ কি ভাইয়া? অ্যাটমিক মাস ইউনিট। দ্যাটস ইট, শেষ। অ্যাটমিক মাস ইউনিট। কথা বোঝা গেছে? চলে আসা, যদি প্রশ্নে আসি আমরা, কোন একটা পারমাণবিক ভর বুয়েটের 2-3 সালে আসছিল, মনে করেন অ্যাবান্ডেন্স ছিল হচ্ছে একটি মৌলের পারমাণবিক ভরের প্রাচুর্যতা দেয়া আছে। মনে করেন যে প্রাচুর্যতা দেয়া আছে, প্রাচুর্যতা আর আইসোটোপের ভর, আইসোটোপের ভর এটা দেয়া আছে। একটু বোঝার চেষ্টা করেন, এটা বারবার পরীক্ষায় আসে। প্রাচুর্যতা দেয়া আছে 90.92%, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা তুলে নাই, 19.99 এএমইউ। এমইউ থেকে তুমি গ্রামেও নিয়ে যেতে পারবা, এমইউ থেকে তুমি গ্রামেও নিয়ে যেতে পারবা, কোনো সমস্যা নেই। এরপরে চলে আসো, প্রাচুর্যতা হচ্ছে 0.26%, ভর হচ্ছে 20.99 এমইউ, 20.99 এমইউ। তারপরে বলা হয়েছে 8.82%, সেটা হচ্ছে 21.99 এমইউ। কথা বুঝছেন? এখন আসেন যে ভাইয়া তাহলে এটার পারমাণবিক গড় পারমাণবিক ভরটা কি? তাহলে দেখেন, গড় পারমাণবিক ভর, গড় পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু
90 ইন্টু এটা, কারণ আমি কি বলছি, প্রাচুর্যতা ইন্টু তার পারমাণবিক ভর। এখানে প্রাচুর্যতা যা, তার পারমাণবিক ভর। তার মানে এটা অবশ্যই কত করবেন, 90.92 ইন্টু 19.99 প্লাস, কথা বুঝেন, প্লাস 0.26 ইন্টু 20.99 প্লাস 8.82 ইন্টু 21.99 ডিভাইডেড বাই 100। যাই হোক, এটা একবারে দেই আমি, ওই ভাগ 100, ভাগ 100 দিয়ে দিচ্ছি, 100 এই যে পাশে দেয়া আছে। তার মানে টোটাল ভরটা কত আসে ভাইয়া, এটা ক্যালকুলেশন করলে আসবে 20.169। ভাইয়া পরীক্ষার সময় এতগুলা টাইম পাবো না, হ্যাঁ পাবেন না। আপনি এই পারমাণবিক যে আইসোটোপের যে ভরগুলো আছে এটা একটু মনে রাখবেন, এটা দেখবেন, এটা দেখলেই বুঝতে হবে যে এর আশেপাশেই হবে, এটা দেখলেই বুঝতে হবে এর আশেপাশে হচ্ছে। খুব বেশি ডিফারেন্স থাকবে না, তখন দেখবেন খুব বেশি ডিফারেন্স থাকে না, ঠিক আছে, খুব বেশি ডিফারেন্স থাকে না, এটা একটু বুঝবেন। কথা বুঝে গেছে এটা, আশা করি বুঝে গেছে। চলে আসেন এখন পার্সেন্ট, কত পার্সেন্ট থাকে বা এটার অ্যাবান্ডেন্সটা কত বা শতকরা উপস্থিতি কত, যদি আমরা এই টাইপের আসি তখন একটু কথাটা বুঝবেন। বলা হয়েছে ক্লোরিনের আইসোটোপ হচ্ছে এত এবং এত, প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিনের পারমাণবিক ভর এত এবং এত, বলা হয়েছে 35 এবং 37। তো যাই হোক, এদের বলা হয়েছে শতকরা উপস্থিতি কত, মানে শতকরা অ্যাবান্ডেন্স বা পার্সেন্টেজটা কত, এটা যদি আসে, এটা রুয়েটের প্রশ্ন, রুয়েটের 6-7 আসছিল। মনে করেন যে 35 ক্লোরিন 17, এটা আসছে আপনার X%। এটা যদি X% আসে, তার বাকিটা তাহলে ওইটা 100%। মনে করেন ক্লোরিনের কয়টা আইসোটোপ, দুইটা আইসোটোপ, তাহলে ক্লোরিনের দুইটা আইসোটোপ মিলেই তো 100% থাকে, কথাটা বুঝেন, ক্লোরিনের দুইটা আইসোটোপ মিলাই 100%। তার মানে আপনার বাবার দুইটা সন্তান আছে, তার মানে আপনার বাবার যে সম্পত্তি, সেই সম্পত্তি দুইটা সন্তানই পাবে, তার মানে আপনারা দুইজন মিলেই 100% পাচ্ছেন। কে কম পাচ্ছে কে বেশি পাচ্ছে আই ডোন্ট কেয়ার। তার মানে একজন যদি X% পায়, পরের জন পাবেন X মাইনাস, সরি 100 মাইনাস X%। আপনি এটা পারবেন। এখন চলে আসেন, তাহলে 37 ক্লোরিন 17 যদি আসেন, তাহলে এটা আসবে হচ্ছে 100 মাইনাস অফ X%। আপনি এটা পাচ্ছেন, কথা বুঝেন, কথাটা বুঝেন ভালো মতো। এখন আসেন, বলা হয়েছে এর গড় পারমাণবিক ভর হচ্ছে 35.5। তাহলে আমরা কি জানি, গড় পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু অ্যাবান্ডেন্স কত ভাইয়া, X%, অ্যাবান্ডেন্স X%, X ইন্টু কি বলছিলাম, তার পারমাণবিক ভর 35 প্লাস অ্যাবান্ডেন্স 100 মাইনাস অফ X ইন্টু 37 ডিভাইডেড বাই হচ্ছে 100। ডিভাইডেড বাই কত ভাইয়া, 100, 100। কথাটা বুঝেন, কথাটা বুঝে রাখবেন। এখন ওয়ালাইকুম আসসালাম, উসাইদ ভাই কেমন আছেন? আচ্ছা, এখন চলে আসেন, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5। কেউ কমেন্ট ডিলিট করিস না আমার, এই যে আমার যেগুলো মডারেটর পণ্ডিত আছিস, কমেন্ট ডিলিট করিস না, যে যে কমেন্ট করে ডিলিট করিস না। 35x প্লাস 3700 মাইনাস অফ 37x ডিভাইডেড বাই 100। কথাগুলো বুঝবেন, কথাগুলো বুঝলেই আপনি ইজিলি করবেন। তার মানে এখানে চলে যাবে এটা, তার মানে ক্যালকুলেশন করেন 3550 মাইনাস অফ 3700 ইজ ইকুয়াল টু মাইনাস অফ 2x। তার মানে চলে আসেন, একটু বোঝার চেষ্টা করেন। এখানে আসবে হচ্ছে টোটাল মিলাই করলে কত আসে, 3700 মাইনাস 3550,
তাহলে আসে হচ্ছে 150। এটা মাইনাস আসবে, তো দুইটা মাইনাসে মাইনাসে কাটা, তাহলে 150 ইজ ইকুয়াল টু 2x ইজ ইকুয়াল টু, যদি x ইকুয়াল টু আসবে 75। তাহলে x হচ্ছে আপনার 75, তার মানে ক্লোরিন যেটা আছে, এই যে এইটা ক্লোরিন, এটা আসবে হচ্ছে 75%, এইটা আসবে হচ্ছে 75%। আর 37 যে ক্লোরিন আসে সেটা আসবে হচ্ছে 100 মাইনাস অফ 75% ইজ ইকুয়াল টু হচ্ছে 25%। তার মানে দেখেন, যখন যদি আপনাকে শতকরার উপস্থিতিও বের করতে বলে, আপনি একইভাবে করবেন, কোনো সমস্যা নেই। করতে একটু সময় লাগবে, আবারও বলি করতে একটু সময় লাগবে, ইটস ওকে, বাট করতে পারবেন। করতে একটু সময় লাগবে, হয়তো এই অঙ্কটা 1 মিনিট লাগবে, কিন্তু অন্য সময় দেখবেন যে ইজিলি এই ম্যাথগুলা চলে আসে। বারবার বলতেছি, এই ম্যাথগুলা চলে আসে। কোয়ান্টাম তত্ত্ব আজকে হয়তো পড়াবো না, কোয়ান্টাম তত্ত্ব, তবে কিছু জিনিস আমি বলে রাখবো, বা কিছু জিনিস আমি হয়তো বা লিখে দিব তোমাদেরকে, সেই জিনিসগুলো একটু লিখে রাখতে হবে। এই জিনিসগুলো যদি না লিখে রাখো, সেই ক্ষেত্রে এখানে খুবই ঝামেলায় পড়ে যাবা। বাবা 26 জন, অনেকজন, মাশাল্লাহ 26 জন, এতজন চলে আসছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চলে আসেন। পরিচয়টা দেখি, ই হচ্ছে আমার শক্তি, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এইচ হচ্ছে ভাইয়া কি আমার প্ল্যাঙ্কের ধ্রুবক। ভাইয়া এই জিনিসটা একটু বুঝতে হবে, আমি আবারও একটা কথা বারবারই বলি, এই জিনিসটা বুঝতে হবে। আমার খুব ভালো লাগে যখন অনেকগুলো ক্লাস করেন, প্ল্যাঙ্কের ধ্রুবক বা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আপনি তখনই বসাবেন, ইউনিট অনুপাতে বসাইতে হবে, ইউনিট বুঝে বসাতে হবে, ইউনিট বুঝে বসাতে হবে। যদি দেখেন যে এসআই ইউনিটে আছে তখন একটা হবে, যদি সিজিএস ইউনিটে আছে তখন একটা হবে, কথা বুঝেন। যদি আবার এরকম দেখেন যে কিলোজুল সেকেন্ড পার মোল, কিলোজুল সেকেন্ড পার মোল এই ইউনিটে আছে তখন আরেকটা হবে। তো দেখেন ইকুয়াল টু প্ল্যাঙ্কের যে সমীকরণটা, ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ, নিউ ইকুয়াল টু হচ্ছে সি বাই ল্যামডা, সি বাই ল্যামডা, এইচ নিউ হবে, এটা এইচ এফ দিয়ে আমরা করব না, এইচ নিউ করব। নিউ ইকুয়াল টু হচ্ছে সি বাই ল্যামডা, এটা হচ্ছে কম্পাঙ্ক, নিউ হচ্ছে আমার কম্পাঙ্ক, ঠিক আছে, নিউ হচ্ছে কম্পাঙ্ক, কথা বোঝেন। এইচ এর প্লাঙ্কের মান, মনে করেন যে আপনার ই এর মানটা চাইছে কত জুল, তখন আপনাকে এসআই ইউনিটে বসাতে হবে, জুল সেকেন্ডে বসাতে হবে, কথা বুঝছেন। যদি এনার্জি চায় কত কিলোজুল পার মোল, পার মোলে এনার্জি যদি চায়, তখন আপনাকে এইচ এর মানটা ঠিক এইভাবে বসাতে হবে, কিলোজুল সেকেন্ড পার মোল, কথা বুঝছেন। চলে আসেন যে এসআই ইউনিটে আমরা কিভাবে, এসআই ইউনিটে মান কত, 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। সিজিএস ইউনিটে কত, একই 6.626 ইন্টু 10⁻27, এসআই ইউনিটে এনার্জি একক আর সেকেন্ড। কিলোজুল পার মোল বা কিলোজুল সেকেন্ড পার মোল ইউনিটে কোনটা ভাইয়া, কিলোজুল সেকেন্ড পার মোল ইউনিটে হচ্ছে 3.99 ইন্টু 10⁻13 কিলোজুল সেকেন্ড পার মোল। ভাইয়া এই জিনিসগুলো কি মুখস্থ রাখতে হবে, মাস্ট বি মুখস্থ রাখতে হবে। ইট ইজ বিকজ অফ তোমার পরীক্ষার হলে যত সহজে তুমি অ্যান্সার করতে পারবা তোমার তত লাভ। ইউনিট বুঝতে হবে, এই জায়গায় ইউনিট বুঝতে হবে, আর কোনো কিছুর দরকার নেই। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বে যে ম্যাথগুলো আসবে সেই ম্যাথগুলার আপনার মেইন কথা হচ্ছে ইউনিট বুঝতে হবে। ইউনিট বুঝে বুঝে ম্যাথ করতে শিখতে হলে আমাদের সাথেই থাকুন। নেক্সট ক্লাস পরশুদিন আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।